মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, গত দিনের ক্লাসে আমরা যেগুলো করেছিলাম সেগুলো কারো কোনো সমস্যা আছে ওখানে? বাংলা ভাষার উদ্ভব। দেখুন, ব্যাকরণের ভূমিকা, আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ভাষা শিখনে ব্যাকরণের ভূমিকা। এই পিডিএফটা আপনারা পাবেন এর জন্য, মানে এই ক্লাসটার জন্য। ক্লাস শুরু করে দিয়েছি। হ্যাঁ, মানিক স্যার চলে যাও, ছেড়ে দাও ওটা, ছেড়ে দিয়ে বেরিয়ে যাও। দেখুন, 1 মিনিট ওয়েট করুন, দাঁড়ান, চালু করে নিই ওটা। কোথায় গেল? দেখুন, আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে ভাষা শিখনে ব্যাকরণের ভূমিকা। এখানে আমরা কি কি জানবো? আমরা এখানে যেগুলো জানবো ভাষা শিখনে, এখানে লেখা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। এটা হ্যাঁ স্যার, আপনাদের দেখা। পেডাগজির, বাংলা পেডাগজির একটা চ্যাপ্টার, ভাষা শিখনে ব্যাকরণের ভূমিকা। এখানে আমরা যেগুলো জানবো, 1 নম্বর হচ্ছে ব্যাকরণ কি, 2 নম্বর আমরা যেটা জানবো সেটা হচ্ছে ব্যাকরণের ইতিহাস। ব্যাকরণের ইতিহাস বলতে ব্যাকরণ কিভাবে তৈরি হয়েছে, মানে তৈরি হয়েছে বলতে কবে থেকে তৈরি হয়েছে। 3 নম্বর আমরা যেটা জানবো সেটা হচ্ছে বাংলা ব্যাকরণের ইতিহাস। চার নম্বর আমরা যেটা জানবো সেটা হচ্ছে বাংলা মানে ব্যাকরণের প্রয়োজনীয়তা। ব্যাকরণের প্রয়োজনীয়তা। 5 নম্বর আমরা যেটা জানবো সেটা হচ্ছে ব্যাকরণ শিক্ষার লক্ষ্য। ছয় নম্বর আমরা যেটা জানবো সেটা হচ্ছে ব্যাকরণ শিক্ষার স্তরভেদ। স্তরভেদ। এরপরে আমাদের বিভিন্ন পদ্ধতি জানবো, যেমন আরোহী পদ্ধতি,
অবরোহী পদ্ধতি। সূত্র পদ্ধতি। ভাষা পদ্ধতি। ইত্যাদি আমরা জানবো। তো এই হচ্ছে আমাদের আজকের বিষয়। তাহলে আজকে আমরা কি কি জানবো বলুন? কি কি জানবো? ব্যাকরণ কি প্রথমে, 2 নম্বর হচ্ছে ব্যাকরণের ইতিহাস, 3 নম্বর বাংলা ব্যাকরণের ইতিহাস, বাংলা ব্যাকরণের বা ব্যাকরণের প্রয়োজনীয়তা, ব্যাকরণ শিক্ষার লক্ষ্য, স্তরভেদ। আর আমরা এই পদ্ধতিগুলো জানবো যেগুলো আমাদের ইম্পর্টেন্ট। আরোহী কি পদ্ধতি, অবরোহী, সূত্র পদ্ধতি, ভাষা পদ্ধতি, ব্যাকরণ মুখস্থ বা ব্যাকরণ পদ্ধতি, প্রাসঙ্গিক পদ্ধতি ইত্যাদি আমরা এর পরপর জানবো। প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে তাহলে ব্যাকরণ কাকে বলে বা ব্যাকরণ কি। আপনারা সবাই জানেন ব্যাকরণ কি? ব্যাকরণ হচ্ছে কোনো ভাষাকে যে কোনো ভাষা, সেটা বাংলাও হতে পারে, অন্য কোনো ভাষা হতে পারে, কি করতে সাহায্য করে? কোনো ভাষাকে সঠিকভাবে, বলুন, বলতে লিখতে, সঠিকভাবে বলতে, সঠিকভাবে পড়তে সহায়তা করে। অর্থাৎ আমরা এখান থেকে সংজ্ঞাটা বের করতে পারি যে কোনো ভাষাকে সঠিকভাবে লিখতে, বলতে, পড়তে পারার জন্য যে নিয়মাবলী তৈরি করা হয়েছে, যে নিয়মাবলী তৈরি করা হয়েছে তাকে ব্যাকরণ বলে। বলতে পারি তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, ব্যাকরণকে একটু প্রত্যয় করি, মানে ব্যাকরণ শব্দটাকে একটু ভেঙে দেখাই, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। ব্যাকরণকে আমরা যদি ভাঙি তাহলে আমরা পাবো বি যোগ আ যোগ ক্রি যোগ অনট। এই যে বি, বি কথার অর্থ হচ্ছে বিশেষ, আ কথার অর্থ হচ্ছে সম্যক, সম্যক, বিশেষ, সম্যক। ক্রি কথার অর্থ হচ্ছে করা, করয়াকার, করা। আর অনট কথার অর্থ হচ্ছে দ্বারা। অর্থাৎ আমরা বলতে পারি ব্যাকরণ কথার অ্যাকচুয়াল তাহলে প্রত্যয়গত অর্থ হচ্ছে বিশেষ বা সম্যক রূপে বিশ্লেষণ করা। তাহলে ব্যাকরণ কথার অর্থ হচ্ছে বিশেষ রূপে বা সম্যক রূপে বিশ্লেষণ করা। তাহলে কাকে বিশ্লেষণ করে? কাকে বিশ্লেষণ করে? প্রকৃতি প্রত্যয়গত শব্দ বা ব্যুৎপত্তি বা গঠন বিশ্লেষণ করে। তাহলে কাকে বিশ্লেষণ করে? শব্দ, তার ব্যুৎপত্তি ইত্যাদি বিশ্লেষণ করে। ব্যাকরণ এই কাজটা করে যে শব্দ, ব্যুৎপত্তি ইত্যাদি বিশ্লেষণ করে। সেটা প্রকৃতি প্রত্যয়গত হতে পারে বা সমাস হতে পারে, অন্য কিছু হতে পারে, বিশ্লেষণ করে। তো এবার আমরা চলে আসি, আচ্ছা ব্যাকরণ তাহলে কোনো সমস্যা? তাহলে আমরা ব্যাকরণকে তাহলে কি বলতে পারি? ভাষা বিষয়ক শাস্ত্র বা বিদ্যা বলা যায় তো? হ্যাঁ স্যার। ব্যাকরণ হচ্ছে ভাষা বিষয়ক
ভাষা বিষয়ক শাস্ত্র বা বিদ্যা, এটা বলা যেতেই পারে। কারণ ভাষার জানার জন্য আমাদের এই ব্যাকরণ কিন্তু পাঠ করতেই হবে। তো এবার আমাকে বলুন যে বাংলা ব্যাকরণ তাহলে কি বলবো সংজ্ঞাটা? বাংলা ব্যাকরণ কাকে বলে? কি বলবো বাংলা ব্যাকরণ কাকে বলে? আপনারা এটা জানেন, বলুন। বাংলা ব্যাকরণ হচ্ছে যে শাস্ত্র বা যে বিদ্যা আমরা যদি অর্জন করতে পারি বা যার সাহায্যে আমরা বাংলা ভাষাকে সঠিকভাবে লিখতে, বলতে বা পড়তে পারি, তাকে বলা হয় বাংলা ব্যাকরণ, ঠিক কি না? তাহলে বাংলা ব্যাকরণের ইতিহাসটা কি বা ব্যাকরণের ইতিহাসটা কি সেটা আগে দেখি। আগে আমরা দেখি ব্যাকরণের ইতিহাস। ব্যাকরণ কোথা থেকে আসলো বা ব্যাকরণ প্রথম কারা চর্চা করত, ব্যাকরণের ইতিহাস। মনে রাখবেন যে ইতিহাসের প্রথম ব্যাকরণবিদ যদি বলা হয় তাহলে কাকে বলা হবে? ইতিহাসের প্রথম ব্যাকরণবিদ, স্যার বাংলা ভাষা। না, যে কোনো ভাষার হতে পারে, কিন্তু প্রথম ব্যাকরণবিদ কাকে বলা হবে? স্যার পানিনি হবে। পানিনি। পানিনি। আর এই পানিনির লেখা বইটির নাম কি? অষ্টাধ্যায়ী। 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 এই অষ্টাধ্যায়ী এই বইটি আগের দিনে আমি বলেছিলাম মনে হয়, না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলেছিলেন। এটি সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। আমি বলেছিলাম সংস্কৃত ভাষাটা কোথা থেকে এসছে। কোথা থেকে এসছে সংস্কৃত ভাষা? বৈদিক ভাষা থেকে এসছে, তাই তো? হ্যাঁ। তাহলে যে ভাষাকে সংস্কার করা হয়েছে, যে ভাষার কিছু নিয়ম কানুনকে চেঞ্জ করা হয়েছে, নতুন করে নিয়ম তৈরি করা হয়েছে, তাকে বলা হচ্ছে সংস্কৃত ভাষা। তো এটা তো একটা গেল। কবে রচিত হয়েছিল এই অষ্টাধ্যায়ী? দেখুন, অষ্টাধ্যায়ী চতুর্থ থেকে ষষ্ঠ শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল। কবে রচিত হয়েছিল? বলুন, কবে রচিত হয়েছিল? চতুর্থ থেকে ষষ্ঠ শতাব্দীর মধ্যে, অর্থাৎ আমরা বলতে পারি 400 থেকে 600 এই সময়ের মধ্যে রচিত হয়েছিল। আচ্ছা, আমাকে বলতে পারবেন এই সময়কালটা কিসের সময় ছিল? কোন কোন ভাষার সময়কাল ছিল? বলুন, আগের দিন বলেছিলাম। স্যার সংস্কৃত ভাষার। না, এই সময়কালটা ছিল বৈদিক ভাষা। কোন ভাষার ছিল? বৈদিক। মনে আছে আগের দিন বলেছিলাম না? বৈদিক ভাষাটাই তো কঠিন হয়ে যাচ্ছিল বলে বা পরিবর্তন হচ্ছিল বলে ওকে মানে একটা নিয়মে আনা হয়েছিল, নিয়মের মধ্যে বাঁধা হয়েছিল। সেই জন্যই তো সংস্কৃত নামটা হয়েছে, তাই না? তাহলে এটা হচ্ছে ব্যাকরণের ইতিহাস। কিন্তু এটা কিন্তু বাংলা ব্যাকরণের ইতিহাস নয়। আচ্ছা, বাংলা ব্যাকরণের ইতিহাসটা একটুখানি দেখি তো, তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। আচ্ছা, বাংলা ব্যাকরণ তৈরি হচ্ছে কবে? বাংলা ব্যাকরণের ইতিহাস কিছুই না, 1743 একটা সাল মনে রাখুন, 1778 একটা সাল মনে রাখুন,
আর 1800 একটা সাল মনে রাখুন, আর একটা সাল বলবো 1833। এই কটা সাল একটু মনে রাখুন। আর তারপরে তো আসছে 1855, তার আগে পরে একটু এদিক ওদিক করে আরো বেশ কিছু আছে। তো এই যে সালগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট সাল বাংলা ব্যাকরণের ইতিহাসের ক্ষেত্রে। একজন ধর্মযাজক ছিলেন, আমি নিচে নামাচ্ছি। একজন ধর্মযাজক ছিলেন। ধর্মযাজক মানে যিনি ধর্মকে নিয়ে থাকতেন, মানে ধর্ম পাঠ করতেন, বা মানে বিশেষ করে যারা খ্রিস্টান, সেই খ্রিস্টান ধর্মের যারা যাজক সম্প্রদায়, পাদ্রী, সেই রকম একজন পাদ্রী ছিলেন ধর্মযাজক। তিনি ছিলেন পর্তুগিজ। পর্তুগিজ কে ছিলেন? না, পর্তুগিজ একজন পাদ্রী ছিলেন। ধর্মযাজক মানেই পাদ্রী, আমি আর লিখলাম না। মানুয়েল দা আসুপসাও, বানানটা লক্ষ্য করুন, আস ইংরেজিতে লিখুন এটা স্যার। সুপ সাও। বাংলায় লিখি, বাংলা পড়ছি তো, ঠিক আছে। মানুয়েল দা আসুপসাও বা আসুমসাও, ঠিক আছে। নিয়ে একটা বই লিখেছিলেন। বইটার নামটা দেখুন। বইটার নাম হচ্ছে, ইনভার্টেড কমার মধ্যে, ভোক্যাবুলারিও। ভোক্যাবুলারিও, এম, ইএম, এম, ইডিওমা, আইডিআইও, ইডিওমা, বেঙ্গালা, বিইএন, জিএ, ডবল এল এ, বেঙ্গালা, এ, পর্তুগিজ, পিওআরটিইউ, জিইউ, ইজেড, পর্তুগিজ। এই হচ্ছে 1743 সালে প্রথম বাংলা ব্যাকরণ, ভালো করে বুঝবেন, বাংলা ব্যাকরণ কিন্তু রোমান হরফে লেখা। কিসে লেখা হয়েছিল? রোমান হরফ। বাংলা ব্যাকরণ কিন্তু রোমান হরফে লেখা। তার মানে এটা বাংলা ব্যাকরণ হলো বাঙালিদের পক্ষে পড়তে অসুবিধার কারণ ছিল। এটা প্রথম লেখা হলো 1743 সালে। এরপর, আচ্ছা, এই যে বইটি, এই বইটি পর্তুগালের রাজধানী, তখন যা রাজধানী ছিল এখনো তাই আছে। পর্তুগালের রাজধানী লিসবন, লয়সী দন্তস্ব ব দন্তন্য, লিসবন থেকে মুদ্রিত হয়। এবং কোন হরফে মুদ্রিত হয় একটু আগেই বলে দিয়েছি, রোমান হরফে। রোমান হরফ। তাহলে এটা হচ্ছে প্রথম বাংলা ব্যাকরণ, ভালো করে বুঝবেন। এবার দ্বিতীয় বাংলা ব্যাকরণ, দ্বিতীয় বাংলা ব্যাকরণ কে লিখলো? না, 1778 সালে একজন ইংরেজ, নাম হচ্ছে নাথানিয়েল ব্রাসি হালহেড, হ্যাঁ, 1778 সালে একটি বই লিখলেন। বইটার নাম হচ্ছে এ গ্রামার, অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। গ্রামার অফ দ্য, একটু ভুল হলো, অফ দ্য, অফ দ্য বেঙ্গল, নট বেঙ্গলি, বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। বইটা বাংলা ব্যাকরণ কিন্তু ইংরেজি হরফে লেখা। কিসে লেখা? ইংরেজি হরফে।
বাংলা ব্যাকরণ কিন্তু ইংরেজি হরফে লেখা। উদাহরণগুলো বাংলায় দেওয়া, উদাহরণগুলি বাংলায় দেওয়া। হয়ে গেল। এইবার 1800 খ্রিস্টাব্দ, 1800 খ্রিস্টাব্দ এই সময় উইলিয়াম কেরি বলে একজন ব্যক্তি, উইলিয়াম কেরি নাম শুনেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ আমি স্যার, হ্যাঁ। শুনেছি। এ এ এ কি করেছিল? এ ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কলেজ প্লাস, প্রতিষ্ঠাতা শুধু হ্যাঁ। প্রতিষ্ঠাতা না, ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা শুধু মানে উনি একা ছিলেন না, আরো একজন ছিলেন। কে বলুন তো? জোসো ম্যাসম্যান, উইলিয়াম ওয়াট। না, আমি বলছি ওই যে একজন গভর্নর ছিলেন, নামটা কি বলুন তো, ভুলে গেলাম। ওয়েলিংটন, ওয়েলিংটন, ওয়েলিংটন। নাম ও, শুনেছেন? তো ওয়েলিংটন। ওয়েলিংটন। একদম স্যার। আরে ওই যিনি সূর্যাস্ত আইন চালু করেছিল, সূর্যাস্ত আইন। ওয়ারেন হেস্টিংস। আরে ওই উইলিয়াম, মানে লর্ড কর্নওয়ালিস, উইলিয়াম বলছি, কর্নওয়ালিস। লর্ড ওয়েলিংটন। তিনি ওই না, 1800 কর্নওয়ালিস কেন? খ্রিস্টাব্দে। হ্যাঁ হ্যাঁ কর্নওয়ালিস তো হ্যাঁ আলাদা কিছু করেছে। কর্নওয়ালিস নয়। স্যার লর্ড ওয়েলেসলি হবে ওটা। হ্যাঁ, ওয়েলিংটন বলছি তোর, ওয়েলেসলি, ঠিক ঠিক ঠিক। আরে নাম ভুলে গেছি, ওয়েলেসলি, কর্নওয়ালিস না, ওয়েলেসলি। ঠিক আছে, কর্নওয়ালিস তো তার আগে ছিল না চিরস্থায়ী বন্দোবস্ত নাকি? চিরস্থায়ী হ্যাঁ স্যার, বন্দোবস্ত ওটা। হ্যাঁ, 1793 চিরস্থায়ী। লর্ড কর্নওয়ালিস পার্মানেন্ট চিরস্থায়ী সেটেলমেন্ট। বন্দোবস্ত। হ্যাঁ, ওই ইতিহাসের ওই নামগুলো সব মনে থাকে না। তো যাই হোক, লর্ড ওয়েলেসলি হবে, কর্নওয়ালিস না, ঠিক বলেছেন, থ্যাংক ইউ। তো ওই যে লর্ড ওয়েলেসলি, উনি হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের অন্যতম কর্ণধার, এবং সেখানে ইংল্যান্ড থেকে আনা হয়েছিল এই উইলিয়াম কেরিকে। তিনি ছিলেন ওখানকার প্রফেসর, প্রফেসর এবং তিনি অধ্যক্ষও ছিলেন। সেই উইলিয়াম কেরি, তিনি খুব বাংলা ভাষা, তার খুব ভালো লাগতো। বাংলা ভাষা তার এতটাই ভালো লাগতো যে তিনি বাংলাতে বিভিন্ন ধরনের বই টই লিখতে শুরু করলেন, বাংলা হরফে লিখতে শুরু করলেন। তো তিনিও ব্যাকরণ বই নিয়ে চর্চা করেছেন, কিন্তু সম্পূর্ণরূপে, মানে ব্যাকরণ চর্চা করেছেন, চর্চা করেছেন, কিন্তু সম্পূর্ণরূপে কোনো বই তিনি কিন্তু লেখেননি বাংলাতে। মানে বাংলাতে শুরু করলেও সেই বইটাকে তিনি সম্পূর্ণ করতে পারেননি, সেই জন্য তার খ্যাতিটা ছড়িয়ে পড়লো না এই ব্যাকরণের ক্ষেত্রে, কিন্তু চেষ্টা করেছিলেন তিনি। এরকম আরো একজন ছিলেন, যেমন জিসি হটন বলে একজন ছিলেন। তো ওনাদের নাম আমি লিখছি না, দরকারও নেই। এই উইলিয়াম কেরির নামটা একটু মনে রাখবেন। 1800 খ্রিস্টাব্দে তিনি ব্যাকরণ চর্চা করেছিলেন, তবে সেই ব্যাকরণটাও কিন্তু যথার্থ ছিল না। যথার্থ বলতে বাংলা ব্যাকরণ নাম হলেও বাংলা হরফে যে একটা লেখার যে একটা ব্যাপার, সেটা কিন্তু দেখা যায়। তো এটা সর্বপ্রথম দেখা গেল 1833 সালে আমাদের রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায় নবজাগরণের পথিকৃৎ বলা হয় নাকি তাকে? হুম। স্যার, নবজাগরণের প্রতীক আর ভারতের প্রথম আধুনিক মানুষ। হ্যাঁ, বুঝলাম না, বলুন, শুনতে পেলাম না। স্যার, নবজাগরণের প্রতীক আর ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়, এটাই হ্যাঁ, বলেছি। একদম একদম ঠিক, ভারতের প্রথম আধুনিক মানব, মানে আধুনিক মানুষ। রাজা রামমোহন রায় 1833 সালে একটি ব্যাকরণ বই লিখলেন। সেটি হলো প্রথম বাংলা হরফে লেখা বাংলা ব্যাকরণ। এই যে বইটা, এটা হচ্ছে বাংলা হরফ লেখা। তো এই হচ্ছে বাংলার ব্যাকরণের ইতিহাস। এর পরবর্তীকালে আরো প্রচুর লোক বাংলা ব্যাকরণ নিয়ে কাজ করেছে। যেমন আমি একজনের নাম বলছি, হরপ্রসাদ শাস্ত্রী, নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছি। হ্যাঁ স্যার। স্যার, হরপ্রসাদ শাস্ত্রীর ডিটেলসটা বলুন তো একটু। আমি শুনেছি কিন্তু ডিটেলসটা জানি না।
হরপ্রসাদ শাস্ত্রী আসলে চর্যাপদ বলে একটি প্রাচীন যে বাংলা গ্রন্থ ছিল আমাদের, চর্যাপদ, সেই চর্যাপদকে তিনি আবিষ্কার করেছিলেন। কোথা থেকে আবিষ্কার করেছিলেন? না, নেপালের রাজদরবারের গোয়ালঘর থেকে। গ্রন্থাগার থেকে। নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করেছিলেন। ইনি প্রথমে নেপালে যাননি, প্রথমে ডক্টর রাজেন্দ্রলাল মিত্র মহাশয় গিয়েছিলেন 1882 সালে, কিন্তু তিনি তেমন কিছু আবিষ্কার করতে পারেননি, তিনি খোঁজাখুঁজি করেছিলেন। পরবর্তীকালে আমাদের হরপ্রসাদ শাস্ত্রী 3 নম্বর বারে যখন গেলেন নেপালে, তিনি 4 বার নেপালে গিয়েছিলেন, তার মধ্যে 3 নম্বর বারে তিনি নেপালে গিয়েছিলেন, সেটা ছিল 1907 সাল। সেই 1907 সালে তিনি চর্যাপদ আবিষ্কার করলেন, ওখান থেকে এনে 1916 সালে ওটাকে ছাপিয়ে প্রকাশ করলেন। এই হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। কিন্তু তিনি একজন প্রাবন্ধিক, তিনি একজন ঔপন্যাসিক ছিলেন। তো তার লেখা একটি উপন্যাসের নাম হচ্ছে বেনে বউ। বেনে বউ, ঠিক আছে? তো এরকম আরো একটা দুটো আছে, কিন্তু এটা তার বিখ্যাত। তো এই হরপ্রসাদ শাস্ত্রী একটি বাংলা ব্যাকরণ বই লিখেছিলেন, বইটার নাম হচ্ছে বাংলা প্রথম ব্যাকরণ। বইটার নাম বাংলা প্রথম ব্যাকরণ। এই এই বইটা তিনি লিখেছিলেন, হরপ্রসাদ শাস্ত্রী। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর শব্দতত্ত্ব বলে একটি বই লিখেছেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বই আছে। তো আমি বলতে চাচ্ছি যে বাংলা ব্যাকরণটা কোথা থেকে আসলো, বা প্রথম কে বাংলা ভাষায় বা বাংলা হরফে কে লিখলেন, এইটা আমাদের জানার বিষয় আছে। এটা আমি এখানে বলে দিলাম। এই বইটার নামটা একটু ভয়ঙ্কর নাম, ভোক্যাবুলারিও এম ইডিওমা বেঙ্গালা এ পর্তুগিজ। এটা হচ্ছে আসলে রোমান ভাষায় লেখা, তো সেই জন্য এরকম একটা নাম দেখে ভয় লাগছে, কিন্তু আসলে এটা বাংলায় লেখা, মানে বাংলা লেখা বলতে বাংলা ব্যাকরণ, কিন্তু রোমান ভাষায় বা হরফে লেখা। তো এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বাংলা হরফে লেখেনি, রোমান হরফে লিখেছে বাংলা ব্যাকরণ, এটা কি আমাদের কাছে, বাঙালিদের কাছে গ্রহণযোগ্য হওয়া উচিত ছিল বা গ্রহণযোগ্য হবে? না না না, হওয়া তো উচিত নয়। হ্যাঁ, তাই জন্য হয়নি। এই যে হালহেড সাহেব যে বইটা লিখলেন, এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, কিন্তু বইটা ইংরেজি হরফে লেখা, এটাও কি গ্রহণযোগ্য হওয়ার কথা? সম্পূর্ণ জিনিসগুলো স্যার ইংরেজি থেকে ট্রান্সলেশন হয়ে বাংলায় আসছে। হ্যাঁ, কিন্তু ইংরেজি ভাষায় লিখে দিয়েছেন, এটা কি গ্রহণযোগ্য ততটা হবে? হবে না। ওপার আসবে না। হ্যাঁ, তাহলে সর্বাধিক, তাহলে আমি যদি বলি প্রথম জনপ্রিয় বাংলা ব্যাকরণ কোনটি, তাহলে হবে রাজা রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ। বোঝা গেল? হুম, একদম। এবার আপনি বা আপনারা এবার দেখুন যে আমরা 2টো পয়েন্ট কমপ্লিট করেছি, না 3টে পয়েন্ট কমপ্লিট করলাম। এবার আমরা যে 4র্থ নম্বর পয়েন্ট ছিল সেই পয়েন্টে যাব। সেই পয়েন্টে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ব্যাকরণের প্রয়োজনীয়তা। এটা আর বলার অপেক্ষা রাখে না যে ব্যাকরণের প্রয়োজনীয়তাটা কি। এখন আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন, যখন প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট আমরা পড়তে চলেছি বা পড়ছি, তখন আমরা বুঝতে পারছি যে ব্যাকরণের প্রয়োজনীয়তাটা কি। আমি মজা করে বললাম, কিন্তু এটা বাস্তব, কি তাই তো? তাহলে আপনাদের ক্ষেত্রে বাংলা ব্যাকরণ পড়ার প্রয়োজনীয়তাটা কি? না, পরীক্ষায় যাতে বাংলাতে 30-এর মধ্যে ভালো নাম্বার পাওয়া যায়, নাকি? তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, কিন্তু আসলে বাংলা ব্যাকরণের বা ব্যাকরণের প্রয়োজনীয়তাটা হলো, ব্যাকরণ আমাদেরকে শুদ্ধতা বজায় রাখতে শেখায়, তাই তো? বলুন, আমি কি ভুল কিছু বললাম? শুদ্ধতা, শুদ্ধতা মানে কি? যেটা সঠিক, যেটা নিয়ম সঙ্গত, যেটা নিয়মকে মান্যতা দেয়, তাহলে তাকেই আমরা বলি শুদ্ধতা। তাহলে শুদ্ধতা বজায় রাখতে শেখায়, কে শেখায়? ব্যাকরণ।
বাংলা ব্যাকরণ। তাহলে বাংলা ব্যাকরণ শুধু না স্যার, যে কোনো ব্যাকরণ যে কোনো ভাষার শুদ্ধতা বজায় রাখতে শেখায়, তাই তো? আচ্ছা, ব্যাকরণ পাঠ করলে আমরা ভাষার সৌন্দর্য সম্পর্কে বুঝতে পারি না? একটি ভাষায় সৌন্দর্য কিরকম, একটা ভাষার সৌন্দর্যটা কি, ভাষার সৌন্দর্য হ্যাঁ অনুধাবন স্যার, করতে পারি। ভাষার মিষ্টতা, বিচার শক্তি। ভাষার সৌন্দর্য অনুধাবন করতে পারি। তাহলে আমরা দুটো পয়েন্ট জানলাম। পরের পয়েন্টে দেখুন, আমি পয়েন্টগুলো কেন বলছি, এগুলোই কিন্তু আপনার প্রশ্নে আসবে, তখন কিন্তু আপনাকে কিন্তু এর উত্তরগুলোকে দেখতে হবে। আচ্ছা, ব্যাকরণের মাধ্যমে আমরা ভাষার ছন্দ, অলংকার এগুলো সম্পর্কে জানতে পারি না? হ্যাঁ স্যার। সম্পর্কে জানতে পারি। আমি ওই পিডিএফটা তো দেবই, সাথে রেকর্ডিংও থাকবে, কিন্তু আগের দিনের রেকর্ডিংটা আমি দেওয়া হয়নি, ওই যেটা লাস্টে করলাম একটুখানি, অনেকক্ষণ পরে মনে মনে করালেন বলে। ভাগ্যিস আজকে প্রথমে স্যার বলে দিয়েছিলাম। স্যার স্যার, আপনি যে নোটস গুলো হ্যান্ডমেড লিখছেন না, তাহলে ওইগুলো যদি আমাদের পিডিএফ করে পাঠিয়ে দেন স্যার একটু, তাহলে আমাদের খুব সুবিধা হতো। আচ্ছা, পিডিএফ তো আমি একটা বানিয়েছি, ওইটা দিলে হবে না? ওটাই দিয়েছিলাম আগের স্যার আপনার ক্লাসে। হ্যান্ডমেড পিডিএফ গুলো গুলো দিবেন পড়া স্যার। যাচ্ছে না স্যার। হ্যাঁ হ্যাঁ। স্যার আপনি যে পিডিএফ গুলো পিডিএফ স্যার গুলো পড়া পড়াচ্ছেন না যাচ্ছে না স্যার, ওগুলো। একজন বলুন, হ্যাঁ, একজন শুনতে পারিনি। স্যার আপনি যে পিডিএফ গুলো দিচ্ছেন, পিডিএফ এর সঙ্গে আপনি যে হ্যান্ডমেড গুলো করছেন না, হ্যাঁ লিখছেন যেগুলো, এগুলো দিলে সুবিধা হয়। আচ্ছা, তাহলে এখান থেকে আমাকে পাঠিয়ে দিতে বলছেন, তাই তো? একদম হ্যাঁ স্যার, স্যার, হ্যাঁ। একদমই তাই। হ্যাঁ মানে এটা স্যার, দিয়ে দিলে আমাদের প্রচন্ড মানে পরিমাণে স্যার, হেল্প হবে। তাহলে স্যার বুঝতে স্যার একটু ভালো রেকর্ডিং এ হয়। স্যার, আগের দিন আপনি যেগুলো অ্যাকচুয়ালি স্যার, করিয়েছেন না, ওগুলো আমরা কিছুই পাইনি। ঠিক অ্যাকচুয়ালি আছে, স্যার ঠিক আছে। রেকর্ডিং এর সময় এগুলো পুনরাবৃত্তি দেখলে আর অসুবিধা হওয়ার কথা থাকে না আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি তাহলে এই এই ওয়ান নোট এই অ্যাপ থেকে কিভাবে পিডিএফটা পাঠাতে হয় ওটা একটু দেখতে হবে আমাকে। ওটা আমি ঠিক পদ্ধতিটা জানি না, ওটা একটু দেখে নিই, দেখে আমি পাঠিয়ে দেবো। এটা তো ওয়ান নোটে, মানে ওয়ান নোট যে এখানে লেখা যায় ওখান থেকে তো লিখছি। ঠিক আছে, আপনারা যদি কেউ জানেন তাহলে আমাকে একটু বলবেন। আচ্ছা, আর যদি না জানেন তাহলে আমি একটুখানি ইউটিউব থেকে দেখে নিই, দেখে নিয়ে আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, মানে স্যারকে পাঠিয়ে দেবো। এটা পিডিএফ করা যায় আমি যতদূর জানি, তো কোথা থেকে করতে হয় ওটা আমি একটুখানি দেখতে হবে। যাই হোক, তাহলে কি বললাম, ভাষার ছন্দ অলংকার সম্পর্কে জানতে পারি। আচ্ছা, আর একটা জিনিস আমাদের ব্যাকরণ খুব সুন্দরভাবে শিখিয়ে দেয়, সেটা হচ্ছে এই যে সাহিত্য, সেটা বাংলা সাহিত্য বলুন বা ইংরেজি বলুন বা সংস্কৃত বলুন বা যে সাহিত্যই বলুন, সাহিত্যের একটা ভাব আছে, সাহিত্যের একটা ভাব আছে এবং সাহিত্যের একটা রসবোধ আছে, ঠিক কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ সেটা স্যার। আমাদেরকে আস্বাদন করতে উৎসাহিত করে বা আস্বাদন করতে শেখায় আর কি। আমি সোজা বাংলায় বললাম, শেখায়। তাহলে ব্যাকরণের প্রয়োজনীয়তাটা খুব গুরুত্বপূর্ণ এই জন্যেই, কারণ ব্যাকরণ কিন্তু কি করে, ব্যাকরণ এগুলো করে। আর একটা লাস্ট পয়েন্ট বলবো যেটা ব্যাকরণ করে, সেটা হচ্ছে ভাষা পরিবর্তনের ধারা এবং নিয়ম শৃঙ্খলার বর্ণনা দেয়। ভাষা পরিবর্তনের ধারা, ভাষা পরিবর্তনের ধারা আর নিয়ম শৃঙ্খলার বর্ণনা দেয়। যেমন আমি আপনাকে একটা কথা বলি, যেমন আমরা সন্ধি কেন শিখি, আমাদের সন্ধিটা শেখার উদ্দেশ্যটা কি, বা সন্ধি আমাদের কি করে বলতে পারবেন? উচ্চারণ। সন্ধি আমাদের শুধু কি উচ্চারণ, নাকি ভাষার সৌন্দর্য তৈরি করতে সাহায্য করে? এবং শুধু তাই নয়, দুটোই স্যার। দুটো শব্দ আলাদা আলাদা রয়েছে পাশাপাশি, তাদেরকে একত্র করে ভাষাকে সংক্ষিপ্ত করে এবং সংক্ষিপ্ত উপায়ে মনের ভাবকে সুন্দরভাবে প্রকাশ করতে সাহায্য করে, তাই তো?
ঠিক কি না? হ্যাঁ স্যার একদম ঠিক। হ্যাঁ স্যার। তাহলে ব্যাকরণের প্রয়োজনীয়তা এগুলো আপনারা মাথায় রাখবেন। এবার আমি যেখানে আসবো, প্রশ্ন করবেন, হ্যাঁ জিজ্ঞাসা করবেন, যদি বুঝতে অসুবিধা হয়, কোনো প্রশ্ন যদি মাথায় আসে, হঠাৎ করে যদি প্রশ্ন আপনাদের মাথার মধ্যে আসে, একটুখানি জিজ্ঞাসা করবেন, বলুন। কোনো সমস্যা? এইটুকুতে কোনো সমস্যা? না না স্যার সমস্যা নেই। না হ্যাঁ স্যার। স্যার ঠিক আছে। আচ্ছা, এবার স্যার হ্যাঁ বলুন। স্যার বলছি ওই তাহলে ওটা ওই বাংলা ভাষায় ব্যাকরণটা যদি মানে ধরুন অপশনে যদি রামমোহন অথবা হরপ্রসাদ আচ্ছা শাস্ত্রী শুনুন, দুটোর একটা থাকে তাহলে আমি বলছি শুনুন। যদি বলে যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বাংলা হরফে লেখা, বাংলা হরফে লেখা প্রথম বাংলা ব্যাকরণ কোনটি, তাহলে উত্তর হবে রাজা রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ, যেটা 1833। ঠিক আছে? আর যদি বলে বাংলা ব্যাকরণ প্রথম কোনটি, তাহলে বলবেন ওই প্রথমটা, যেটা ভয়ঙ্কর নাম, মানুয়েল দা আসুপসাও। এই যে ব্যক্তিটি, ইনি একজন পাদ্রী ছিলেন, তার লেখা ওই যে বাংলা ব্যাকরণ ভোকাবুলারিও দিয়ে শুরু হচ্ছে, ওই বইটা হচ্ছে উত্তর হবে, যদি বলে বাংলার প্রথম ব্যাকরণ। কিন্তু যদি বলে বাংলা ভাষাই প্রথম বাংলা ব্যাকরণ, তাহলে কিন্তু হবে গৌড়ীয় ব্যাকরণ, রাজা রামমোহন রায়। ঠিক আছে? ওকে বুঝতে স্যার। পেরেছেন? আর এই যে হরপ্রসাদ শাস্ত্রী বললাম, এটা তো উনি তো বিংশ শতাব্দীতে লিখেছেন, মানে 1910-এর পরে। তাহলে 1910-এর পরে, আর ওটা 1833, রাজা রামমোহন রায় অনেক আগে লিখেছে। আর তারপরে তো আরেকটা জিনিস আমার তো এখানে মানে ওইটা আমি ওভারলুক করে গেলাম, সেটা যে বলতে হতো যদিও, 1855 সালটাকে তো ভুলে গেলে চলবে না। এটা তো বাংলা সাহিত্যের একটা বিখ্যাত জায়গা বা বিখ্যাত সময় বলা যেতে পারে, বা একটা গুরুত্বপূর্ণ একটা সময়কাল 1855। কেন 1855 এত গুরুত্বপূর্ণ কেন, অনেকেই জানেন, আমি বলে দিচ্ছি আর একবার। সেটা হচ্ছে, রাজা রামমোহন রায় গৌড়ীয় ব্যাকরণ লিখলেন ঠিক, কিন্তু বাংলা ব্যাকরণকে, বাংলা বর্ণমালাকে, বাংলা ধ্বনিমালাকে একটা সুসংহত রূপ দিলেন কে না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, তিনি 1855 সালে কি লিখছেন বলুন তো? বর্ণ পরিচয় স্যার। হ্যাঁ, বর্ণ পরিচয়। বর্ণপরিচয়। বর্ণপরিচয় দুটো ভাগ, প্রথম এবং দ্বিতীয়, সরি, প্রথম এবং দ্বিতীয়, এই দুটো ভাগই তিনি ওই সময় লিখলেন 1855। এবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেন এত গুরুত্বপূর্ণ আমাদের, যদিও তো তার আগে রাজা রামমোহন রায় বাংলা ব্যাকরণ বই লিখেছেন, তা বাংলা ব্যাকরণ বই আমরা রাজা রামমোহনের না পড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় কেন পড়ি? তার একটাই কারণ, জানেন কেন? কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বাংলা বর্ণমালাকে বা বাংলার যে ধ্বনিগুচ্ছ, তাদেরকে একটা সুসংহত রূপ দিয়েছিলেন, মানে পরপর সাজিয়েছিলেন। কয়ের পরে খ আসবে বা গ আসবে, তারপরে ঘ আসবে, এইভাবে পরপর বর্গীয় বর্গে আর কি, বর্গ করে করে তিনি এটাকে সাজিয়েছিলেন। তো এই কাজটা কিন্তু ঈশ্বরচন্দ্র করেছিলেন, সেই জন্য ঈশ্বরচন্দ্রকে আমরা বেশি প্রাধান্য দিই বা মান্যতা দিই। আর ঈশ্বরচন্দ্রের পরে আমরা যাকে বর্ণ পরিচয়ের ক্ষেত্রে মান্যতা দিই, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ বইটি। তো সহজ পাঠ বইটি কেন গুরুত্বপূর্ণ? কারণ সহজ পাঠ বইটিতে ছোট ছোট ছড়া বা গদ্য বা পদ্যর আকারে আমাদেরকে কিন্তু ভাষা সম্পর্কে বা বর্ণ সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে, তাই তো? সহজপাঠ বইটা তাহলে কি লিখলেন? বলুন বলুন। স্যার ওই 2012 সালে একটা টেটে মনে দেখেছিলাম স্যার, হ্যাঁ, মদন হ্যাঁ মোহন হ্যাঁ, টঙ্কালঙ্কর না কি রকম স্যার, আমি ঠিক বলতে পারছি না, এই মুহূর্তে মনে পড়ছে না ওনার আচ্ছা, লেখা কি আপনি একটা ছিল। আপনি যেটা বলতে চাইলেন আমি বলে দিচ্ছি কি বলতে চাইলেন। আপনি বলতে চাইলেন যে মদন মোহন তর্কালঙ্কার, আমি নামটা লিখছি দেখুন এখানে, আপনার আমি মুখে বলছি তো, আমি নামটা লিখে দিই, মদন মোহন তর্কালঙ্কার।
ইনি একটা বইয়ের জন্য বিখ্যাত হয়ে আছেন। বইটা আর কিছুই সহজ নয়, বইটা হচ্ছে শিশু শিক্ষা। শিশু শিক্ষা, একদম স্যার মনে পড়ে গেছে, সহজ পাঠ শিশু শিক্ষা। ঠিক আছে, শিশু শিক্ষা। আর যদি বলে সহজ পাঠ তাহলে তো রবীন্দ্রনাথ ঠাকুর হবে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, এই যে বর্ণ পরিচয় না, বর্ণ পরিচয় আসলে শিশু শিক্ষার চতুর্থ ভাগ, মনে রাখবেন। মদনমোহন তর্কালঙ্কার হচ্ছে শিশু শিক্ষা প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ এরকম করে গিয়েছিলেন। আর বিদ্যাসাগর মহাশয় যেটা বর্ণ পরিচয় লিখলেন সেটা হচ্ছে শিশু শিক্ষা চতুর্থ ভাগ। কি বললাম, বোঝা গেল কথাটা? হ্যাঁ স্যার বোঝা গেল স্যার, পিডিএফ এ স্যার এগুলো একটু মার্ক করে দেবেন তো স্যার। আচ্ছা, দেখুন কি বললাম আমি, শিশু শিক্ষা প্রথম, দ্বিতীয় আর তৃতীয়, এই তিনটে কে লিখেছে? এই লোকই লিখেছে, মদন মদন মোহন, মোহন। মদন মোহন। আর মদনমোহন তর্কালঙ্কার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, ঈশ্বরচন্দ্র, আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে একটা স্টেশন আছে, জানেন কোথায়? বর্ধমানে। না, একদম একদম আপনাদের ক্লাস থ্রির যে পাতাবাহার স্যার, বইটা আছে, কারমাটা কারমাটা রেল স্টেশন, হ্যাঁ, কারমাটা রেল স্টেশন। যেটা ঝাড়খণ্ডে, বর্তমানে ঝাড়খণ্ডে কারমাটা রেল স্টেশনটার নাম চেঞ্জ করে নাম দিয়েছে বিদ্যাসাগর স্টেশন। স্টেশনটার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, না শুধু বিদ্যাসাগর স্টেশন। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেটা বর্ণ পরিচয় লিখলেন, এই বর্ণ পরিচয় আসলে মদনমোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষারই একটা এক্সটেনশন, মানে একটা বর্ধিত রূপ, এবং সেই জন্য এটাকে শিশু শিক্ষার চতুর্থ ভাগ বলা হয়। বুঝতে পেরেছেন এবার? একদম স্যার ক্লিয়ার হয়েছে, এটা জানা ছিল কিন্তু আজকে ক্লিয়ার হয়ে গেল, স্পষ্ট ছিল আমার। ঠিক আছে। এই যে বিখ্যাত সেই কবিতাটা মনে পড়ছে আপনাদের? আমি না একটু বেশি কথা বলে ফেলি পড়াতে গিয়ে, অন্যরকম কথা হয়ে যায়, তাও না বলে পারি না। পাখি সব, পাখি সব করে রব, রাত্রি পোহাইলো, মনে দিতে বলুন বলুন আপনি। মনে পড়ছে এই লাইনটা? একুশ। এই হ্যাঁ কারণে হ্যাঁ। কুসুমকলি সকলই ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ মান পাঠে। পাঠে, তাই তো? একদম স্যার। হ্যাঁ এই স্যার। যে এই বিখ্যাত লেখাটা যেটা ছোটবেলা থেকে আমরা পড়ে মানুষ হয়েছি বা বড় হয়েছি, এটা হচ্ছে মদনমোহন তর্কালঙ্কারের লেখা, ওই শিশু শিক্ষা বইয়ের থেকে নেওয়া, প্রথম ভাগ থেকে নেওয়া, শিশু শিক্ষা প্রথম ভাগ। আচ্ছা, আপনারা জানেন স্যার, সহজ পাঠের কতগুলো এখন স্যার, ভাগ আছে? এখন স্যার এগুলো আর পড়ানো হয় না। হ্যাঁ না, এখন পড়ানো হয় না বলেই তো আজকে শিক্ষা ব্যবস্থাটা কেমন যেন একটা যান্ত্রিক হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয়, আমি জানি না, সবার কাছে নাও মনে হতে পারে। সহজ একদম পাঠ, স্যার, এখন মানে ভিতরে কিছুই নেই। ঠিক আছে, তো দেখুন সহজ পাঠে আমরা জানেন তো, আমরা জানি যে প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগ আছে, তাই না? প্রথম ভাগ হচ্ছে 1 এর জন্য, আর দ্বিতীয় ভাগ হচ্ছে 2 এর জন্য, তাই তো? ক্লাস টু। কিন্তু এ বাদেও আরো দুটো ভাগ আছে, তৃতীয় ভাগ এবং চতুর্থ ভাগ। যদি কখনো আপনারা কলেজ স্ট্রিটে যান, ওখানে গিয়ে বলবেন যে আমাকে সহজ পাঠের তৃতীয় আর চতুর্থ ভাগের বইটা দেবেন, ওরা দেবে ওখান থেকে। এটা এখনো প্রকাশিত হয়, এটা কিন্তু বিশ্বভারতী থেকে প্রকাশিত হয়। বিশ্বভারতী যে প্রেস আছে ওদের, সেই বিশ্বভারতীর যে প্রেস থেকে এটা কিন্তু প্রকাশিত হয়। তো এটা কিন্তু পরবর্তী আরো যে দুটো ক্লাস রয়েছে 3 এবং 4, তাদের জন্য পড়ানোর জন্য কিন্তু তৈরি হয়েছিল, কিন্তু এটা আমরা, আমাদের গভর্নমেন্ট বা আমাদের শিক্ষা ব্যবস্থা এটাকে আর গ্রহণ করেনি। তো আছে কিন্তু সহজ পাঠ যদি বলে কতগুলো ভাগ, তাহলে কিন্তু 4টে ভাগ হবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। বুঝতে পেরেছেন? এতদিন তো দুটোই জানতাম স্যার। হ্যাঁ, এতদিন দুটো জানতেন, আমিও যখন প্রথম প্রথম চাকরির জন্য পড়া শুরু করেছিলাম তখন আমি দুটোই জানতাম, কিন্তু আমি পরবর্তীকালে জানলাম বা জানানো হলো আমাদেরকে যে 4টে আছে। ঠিক আছে, কেউ না কেউ তো জানাবে, আমি তো সব জানতে পারি এমন তো না, তাই না? না স্যার, আমরা দুটোতে অবগত ছিলাম, আজকে জানলাম যে 4টা ভাগ।
হ্যাঁ, এই চারটেই কিন্তু এগুলো আছে। আছে হ্যাঁ বলুন, সহজ পাঠে যে শুনতে মানে পাচ্ছি না। কৃতিত্ব তুমি ছাপানো, সহজ সহজ পাঠে 1 স্যার এবং 2 সহজ ছিল, পাঠে আর যে বাকি ছিল না। ছবিগুলো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ছবিগুলো প্রিন্টিং বলুন গুলো তো ম্যাডাম। ওই ছবিগুলো কি, হ্যাঁ কিরকম কেটে কেটে যাচ্ছে কথাগুলো, আমি শুনতে পেলাম না। স্যার সহজ পাঠে যে স্যার ছবিগুলো নন্দলাল বসুর আঁকা মনে হয় খুব ছবিগুলো সম্ভবত। দিয়েছিল নন্দলাল বসুর পেন্টিং আর কি। একদম একদম, নন্দলাল বসুর অলঙ্করণ, মানে প্রচ্ছদ অলঙ্কার, হ্যাঁ। অলঙ্করণও ওনারই করা, বুঝতে পেরেছেন? আচ্ছা, নন্দলাল বসুকে রবীন্দ্রনাথ খুব ভালোবাসতেন এবং তিনি নন্দলাল বসুকে ওই বিশ্বভারতীর যে কলা ভবন আছে, সেই কলা ভবনের অধ্যক্ষ করে, মানে প্রিন্সিপাল করে উনি ওনাকে নিয়ে এসেছিলেন। পরবর্তীকালে রামকিঙ্কর বেইস্টেজ ওখানে ইয়ে করেছেন আর কি, অধ্যাপনা করেছেন। তো সেগুলো তো পরের কথা, কিন্তু প্রথম কিন্তু নন্দলাল বসু আসেন আর কি। তো এবার আমরা পরের পয়েন্টে যাই, ব্যাকরণ শিক্ষার লক্ষ্য। তাহলে ব্যাকরণ শিক্ষার লক্ষ্যটা কি? আচ্ছা, ব্যাকরণ শিক্ষার প্রয়োজনীয়তা তো জানলাম, তাহলে ব্যাকরণ শিক্ষার লক্ষ্য কি? ব্যাকরণ শিক্ষার লক্ষ্য হচ্ছে আমরা ব্যাকরণকে বাদ দিয়ে ভাষা শিখতে পারবো? না, না স্যার, হ্যাঁ, না স্যার হবে না। কোনোদিন সম্ভব নয়। আপনি যতই পড়াশুনো করেন না কেন, সাহিত্য চর্চা করেন না কেন, আপনি যদি ব্যাকরণ না জানেন বা ব্যাকরণ পাঠ না করেন, তাহলে আপনার ভাষার ব্যবহারের ক্ষেত্রে শুদ্ধতা আসবে না। তাই বাংলা ব্যাকরণের ক্ষেত্রেও মানে বাংলা ভাষার ক্ষেত্রেও বাংলা ব্যাকরণ জানাটা খুবই জরুরি। তাহলে এর লক্ষ্য কি, এর এম কি, এর গোল কি? আমরা যদি বলি এর গোলটা কি, তাহলে আমরা কি বলতে পারি? 1 নম্বর আমরা কি বলতে পারি বলুন তো, বলুন। আমরা বলতে পারি যে ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করাই এর লক্ষ্য, বলতে পারি। ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করা বলতে পারি। আর বলতে পারি ভাষার মধ্যে উপযুক্ত শব্দ ব্যবহার করা। আচ্ছা, মিউট করে দিন এবং আমার উত্তর দিন, আমি কি এগুলো বলতে পারি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। উপযুক্ত শব্দ ব্যবহার করা কেন? আপনার আপনার পরিমিতি জ্ঞান আছে। পরিমিতি মানে আপনি কোথায় কোনটা ব্যবহার করবেন। আপনি যদি তা না জানেন, তাহলে আপনি যেখানে যে কথাটা বলার দরকার সেখানে সেই কথাটা না বলে উল্টো কথা বলে চলে আসবেন, তাতে আপনার আহ মানে কার্যসিদ্ধি হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা ব্যাকরণ বা ভাষাকে অধ্যয়ন করি, যাতে করে আমরা সঠিক শব্দটাকে ব্যবহার করতে পারি, ঠিক তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কি লক্ষ্য আছে ব্যাকরণ শিক্ষার, কি প্রয়োজনীয়তাও যা, লক্ষ্য মোটামুটি একই রকম। তো আমরা এটা বলতে পারি যে বাক্যের গঠন যেটা, সেটা জানা যায়। হ্যাঁ স্যার পারি। বাক্যের গঠনটা কেমন? এবার আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন বা আপনারা বলতে পারেন, স্যার বাক্যের গঠন কেমন? আমরা তো জানি, আমি আমি পড়াতে পড়াতে আপনাদেরকে এগুলো বলছি, তাতে করে আপনাদের বাংলা সম্পর্কে, বাংলা ব্যাকরণ সম্পর্কে জ্ঞানটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, বাক্যের দুটি অংশ আছে, একটা হচ্ছে কি জানো? উদ্দেশ্য বিধেয়। আর বিধেয়। আচ্ছা, এইবার প্রশ্ন হলো, তাহলে স্যার উদ্দেশ্যের কি আর কোনো ভাগ আছে? হ্যাঁ আছে। একটু দেখে নিন এই জায়গাটা আমি কেন বলছি আপনাদেরকে, তাহলে একবারে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। একটা হচ্ছে মূল উদ্দেশ্য। এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, স্যার মূল উদ্দেশ্যটা কি, বুঝলাম না তো। মূল উদ্দেশ্য আসলে কিছুই নয়, বিশেষ্য পদ অথবা সর্বনাম পদ। সর্বনাম পদ, এই যে কোনো একটা যদি থাকে সেটা মূল উদ্দেশ্য। আর আরেকটা হচ্ছে উদ্দেশ্যের প্রসারক। উদ্দেশ্যের প্রসারক, পয়রাপলা দন্তস্বয়কার রক। স্যার এটা কি জিনিস?
এটা হচ্ছে উদ্দেশ্যের আগে বসে, মানে মূল উদ্দেশ্যের আগে বসে। এটা আসলে বিশেষণ, এটা আসলে বিশেষণ। এবার স্যার তাহলে বলুন বিধেয় কি? বিধেয়ের মধ্যেও দুটো অংশ আছে, একটা হচ্ছে মূল বিধেয়, মূল বিধেয়। আমি গঠন প্রণালীটা একটু বলে দিলাম আপনাদেরকে, অসুবিধা নেই তো বলতে? বললে আচ্ছা, মূল বিধেয়ের মধ্যে পড়ে হচ্ছে কি বলুন তো? মূল বিধেয়ের মধ্যে পড়ে ক্রিয়াপদ। আর বিধেয়ের বিধেয়ের প্রসারক, পয়রফলা দন্ত সয়াকার র ক, প্রসারক। এই বিধেয়ের প্রসারকের মধ্যে পড়ে হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ মানে অব্যয় হতে পারে বা অন্য কিছু হতে পারে। ক্রিয়া বিশেষণ, অসমাপিকা ক্রিয়া, এগুলো থাকে। অসমাপিকা ক্রিয়া, এটা হচ্ছে একটা বাক্যের গঠন বাংলায়, বুঝেছেন? এইভাবে বাংলায় বাক্য তৈরি করতে হয়। বাক্যের দুটি অংশ, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা বিধেয়। বাট উদ্দেশ্যর আবার দুটো ভাগ, একটা মূল উদ্দেশ্য, একটা উদ্দেশ্যের প্রসারক, আর হচ্ছে মূল বিধেয় আর বিধেয়ের প্রসারক। জায়গাটা কি ক্লিয়ার হলো আপনাদের? উত্তর দিন প্লিজ একটু। হ্যাঁ স্যার স্যার। একটু রিপিট করুন স্যার, এটা আরেকবার বলুন স্যার। হ্যাঁ স্যার স্যার। বলুন। উদাহরণ দিয়ে একটু একটা উদাহরণ দিয়ে একটা বলে একটা উদাহরণ দিচ্ছি শুনুন। আমি যদি বলি যে দেশপ্রেমী নেতাজি সুভাষচন্দ্র বোস উদ্যমতার সঙ্গে লড়াই করে, উদ্যমতার সঙ্গে ইংরেজদের বিরুদ্ধে, ভালো করে দেখুন, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এই যে বাক্যটা আমি লিখলাম, এখানে দেশপ্রেমী হচ্ছে বিশেষণ, নেতাজি সুভাষচন্দ্র বসু হচ্ছে বিশেষ্য। এই দুটোকে নিয়ে তৈরি হয়েছে উদ্দেশ্য। এবার লড়াই করেছিলেন, এটা হচ্ছে ক্রিয়া। উদ্যমতার সঙ্গে হচ্ছে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিন বলে লিখলাম, বিন। ইংরেজদের বিরুদ্ধে মানে কার বিরুদ্ধে? এটা আপনার একটি নামপদ, মানে নামপদ বলতে বিশেষ্য পদ বা সম্বন্ধ পদ, যাই হোক। এই যে টোটাল অংশটা, এই উদ্যমতার সঙ্গে থেকে ক্রিয়া পর্যন্ত লড়াই করেছিলেন, এটা হচ্ছে বিধেয়, এটা হচ্ছে বিধেয়। তাহলে উদাহরণটা বোঝা গেল? হ্যাঁ স্যার। আরেকবার একটু বলে দিন স্যার, আরেকবার একটু বলে দেন না প্রথম থেকে ওই দেখুন, একটি বাক্যের দুটি অংশ, আপনি এই ছকটা দেখুন, এই ছকটা। একটি বাক্যের দুটি অংশ, আমি বলেছি বাক্য গঠন প্রণালী জানতে আমাদের সাহায্য করে ব্যাকরণ। তাহলে একটা বাক্য কত রকম ভাগে বিভক্ত হয়? দু রকম, একটা উদ্দেশ্য অংশ, একটা বিধেয় অংশ। এই উদ্দেশ্য অংশের আবার দুটি পার্ট, একটা হচ্ছে মূল উদ্দেশ্য, যার সম্পর্কে আমরা কথাটা বলছি, সেটা একটা বিশেষ্য পদও হতে পারে বা সর্বনাম হতে পারে, আমি, তুমি, তারা, সে, আমরা, এরকমও হতে পারে। আবার বিশেষ্য কোনো নামও হতে পারে, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, যে কেউ হতে পারে। আর উদ্দেশ্যের প্রসারক সবসময় মূল উদ্দেশ্য, মানে এই যে এইটা, এর আগে বসে। আগে কি বসে না? বিশেষণ বসে। মনে রাখবেন, বিশেষ্যের আগে কি বসে? আমরা তো জানি বিশেষ্যের আগে কি বসে। বিশেষ্যের আগে কি স্যার বসে? বিশেষণ বসে, বিশেষণ বিশেষণ বসে। বসে। হ্যাঁ, তাহলে এই দুটো অংশ নিয়ে তৈরি হলো উদ্দেশ্য। এবার আমরা চলে আসি বিধেয়। হোয়াট ইজ বিধেয়? বিধেয় কাকে বলে? বিধেয় হচ্ছে উদ্দেশ্যের সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলে। এবার উদ্দেশ্য সম্পর্কে আমি কি কথা বলছি না, আমি
একটা ক্রিয়াপদকে দিয়ে কাজ করানোর, কোনো একটা কাজ করার কথা বলছি উদ্দেশ্যের সম্পর্কে। আবার উদ্দেশ্যের সম্পর্কে আমি আরো কিছু বলতে পারি, যে সে কখন কাজটা করেছিল, কোথায় কাজটা করেছিল, কিভাবে কাজটা করেছিল, কতবার কাজটা করেছিল, কেন কাজটা করেছিল, এর ফল কি হয়েছিল। দেখুন, আমি কত কথা প্রশ্ন করলাম, কতগুলো। এগুলো আসলে সবই ক্রিয়া বিশেষণ। আর অসমাপিকা ক্রিয়া থাকে, করতে, খেতে, যেতে, গিয়ে, খেয়ে, করলে, খেলে, ইলে, ইতে, ইয়ে, এগুলো থাকলে অসমাপিকা ক্রিয়া হয়। তাহলে এই যে পার্টটা, এই দুটো পার্ট নিয়ে তৈরি হয়েছে বিধেয়। একটা বাক্যের মূল দুটো অংশ, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। আবার উদ্দেশ্যের দুটো পার্ট, বিধেয়ের দুটো পার্ট। এটাই আমি এখানে তলায় উদাহরণ দিয়ে বললাম। বুঝতে পেরেছেন? বলুন, বুঝতে পেরেছেন? না পারলে বলুন আমাকে, যে আপনারা বুঝতে না পারলে আমাকে বলুন। হ্যাঁ পেরেছি স্যার, পেরেছি পেরেছি। ক্লিয়ার হয়ে গেছে তো বিষয়টা? হ্যাঁ ক্লিয়ার হচ্ছে। আমি হ্যাঁ যখন স্যার। আমি যখন এটাকে ব্যাকরণের পাঠে করাবো তখন আরো ভালো করে বলে বুঝিয়ে দেবো, ঠিক আছে? এখন তো আমরা পেডাগজি করছি, পেডাগজির মধ্যে পড়ছি এটাকে, সেই জন্য আমরা এটাকে একটুখানি অল্প বিস্তর জানলাম, বেশি জানার এখন প্রয়োজন নেই। এবার আমরা পরের পয়েন্টে যাচ্ছি, সেটা হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ, আমি একটু উচ্চারণটা ভুল করে ফেললাম, দুঃখিত। ব্যাকরণ হবে, ব্যাকরণ না। ব্যাকরণ শিক্ষার স্তরভেদ। তাহলে ব্যাকরণ শিক্ষার স্তরভেদটা কি? স্তরভেদ অর্থাৎ আমাদের এখানে জানতে হবে যে ভাষা শিক্ষার কোন স্তরে ব্যাকরণ শুরু করতে হবে। ভালো করে বুঝবেন, আমরা কি 1-এ ব্যাকরণ শুরু করব, নাকি 2-তে করব, না প্রি প্রাইমারিতে করব, নাকি ক্লাস 5-এ গিয়ে ব্যাকরণ শিখবো? আগে আমাদের সময় জানেন তো, ইংরেজি পড়তে হতো ক্লাস 5-এ উঠে, 4 পর্যন্ত হ্যাঁ কোনো স্যার। ইংরেজি ছিল না। তো ভাষা শিক্ষার কোন স্তরে? চতুর্থ, ফোর্থ। চতুর্থ। আর আমরা কি ব্যাকরণ কি চতুর্থ স্তরে শিখবো, মানে চতুর্থ ক্লাসে গিয়ে শিখবো? না স্যার, প্রাথমিক স্তরে শিখবো। প্রাক প্রাথমিকে শিখবো, কি প্রি প্রাইমারিতে শিখবো, না 1-এ না শিখবো, না না না, 2-তে শিখবো, না 3-তে শিখবো? অনলি প্রাথমিক স্যার। আচ্ছা, আমরা যখন 1 বা 2-তে পড়ছি, মানে বাচ্চাদের পড়াতে যাচ্ছি, তখন দেখবেন 2 এর বাচ্চাদেরকে আমরা ভাওয়েল, কনসোনেন্ট এগুলোর ধারণা দিচ্ছি না? হ্যাঁ। হ্যাঁ স্যার। তাহলে ওটাও তো একটা ব্যাকরণ। আমি ইংরেজির কথাই বলছি, ওটাও তো একটা ব্যাকরণ নাকি? আচ্ছা, হ্যাঁ স্যার। আপনি যখন 2-তে পড়াতে যাচ্ছেন বাচ্চাদেরকে সহজ পাঠ, তখন বাচ্চাদেরকে যুক্ত ব্যঞ্জনের ধারণা দিচ্ছেন না সহজ পাঠে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে ওই যুক্ত ব্যঞ্জনটা কি? যুক্ত ব্যঞ্জনটা কি ব্যাকরণ নয়? ব্যাকরণ। একদম। তাহলে আমরা ব্যাকরণকে কোথায় শেখাবো? আমরা কিন্তু ক্লাস 1 থেকেই মোটামুটি ধীরে ধীরে ব্যাকরণ শেখাতে শুরু করি। আচ্ছা, আপনি আমাকে বলুন যে সহজ পাঠ প্রথম ভাগ কোন ক্লাসের জন্য? ক্লাস 1 এর জন্য, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে ওখানে ওরা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি শিখছে। ওরা মাত্রা শিখছে, কোন স্বরধ্বনির মাথায় মাত্রা আছে, মানে স্বরবর্ণের মাথায় কার মাথায় মাত্রা নেই, কার মাথায় অর্ধমাত্রা আছে, বা কোন ব্যঞ্জন বর্ণের মাথায় মাত্রা আছে, মাত্রা নেই, এগুলো উচ্চারণ করা শিখছে, বানান দেখছে। তাহলে এটা কি ব্যাকরণ নয়? হ্যাঁ স্যার, ব্যাকরণ। অবশ্যই ব্যাকরণ স্যার। হ্যাঁ, তাহলে আপনাকে যদি আমি প্রশ্ন করি যে বাংলা ব্যাকরণ আপনি ভাষা শিক্ষার কোন স্তরে শেখাবেন, তাহলে উত্তরটা কি প্রাথমিক হবে? স্তর থেকে। প্রথম প্রাথমিক একদম। স্তর থেকে। কিন্তু প্রথম আপনারা যদি একটু লক্ষ্য করেন, তাহলে দেখবেন প্রি প্রাইমারিতে যে বইটি রয়েছে কুটুম কাটাম, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। ওই বইটাতে কিন্তু কোনো রকমের ব্যাকরণ সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে না। দেওয়া হচ্ছে কি? না স্যার, শুধু ছবি দেওয়া আর দাগ দিতে হবে। তার মানে ওটা হচ্ছে আনন্দ পরিসর পাঠ।
কেন আনন্দ পরিসর পাঠ? কারণ ওর মাধ্যমে একটা বাচ্চা, একটা শিশু শিক্ষার্থী, একটা প্রি প্রাইমারির বাচ্চা, সে আনন্দ করতে করতে, ছবি আঁকতে আঁকতে, রং করতে করতে, ডট 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 আছে ওগুলোকে যুক্ত করতে করতে একটা নতুন শব্দ, একটা নতুন অক্ষর বা একটা নতুন বর্ণ তৈরি করতে পারছে, একটা ছবি তৈরি করতে পারছে। এতে ওদের একটা উৎফুল্লতার জায়গা তৈরি হচ্ছে। কিন্তু ব্যাকরণের যে একটা দুর্বোধ্যতা, সেই ধারণাটা কিন্তু প্রি প্রাইমারিতে দেওয়া হচ্ছে না। দেখুন কতটা সুন্দরভাবে একটা মনস্তত্ত্বের উপরে ভিত্তি করে মনোবৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যাকরণ শিক্ষাদান শুরু করা হচ্ছে ক্লাস 1 থেকে। আমি কি বোঝাতে পারলাম কথাটা? হ্যাঁ স্যার, ক্লিয়ার। তাহলে সবসময় মনে রাখবেন যে ব্যাকরণ শেখাতে হবে বলতে একেবারে প্রি প্রাইমারি থেকেই ব্যাকরণ শিখিয়ে দিতে হবে এমনটা নয়। ব্যাকরণের ধারণা আমরা ধীরে ধীরে দেব এবং জানা থেকে অজানার দিকে যাব। দ্যাট ইজ দ্য ম্যাক্সিম অফ টিচিং। এটাই হচ্ছে শিক্ষার নীতি, বা আমরা যেটাকে বলি যে শিক্ষণের নীতি। শিক্ষণের নীতি জানা থেকে অজানা, সরল থেকে জটিল, তাই তো? বুঝতে পারলেন না? সরল থেকে জটিলে যাই তো হ্যাঁ আমরা। স্যার। হুম। হ্যাঁ 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 স্যার, আমরা বুঝতে পেরেছি। মূর্ত থেকে বিমূর্তে যাই তো, না বিমূর্ত থেকে মূর্তে যাই? মূর্ত থেকে বিমূর্ত। মুহূর্ত থেকে মুহূর্তের দিকে। একদম। তাহলে এই জায়গাগুলো কিন্তু সারা জীবন মাথায় রাখতে হবে। যেহেতু আপনারা শিক্ষক হতে যাবেন, ভবিষ্যতে শিক্ষক হবেন, এইভাবেই পাঠদান করবেন। যেটা জানে সেটাকে অবলম্বন করে তারপরে ধীরে ধীরে যেটা জানে না সেই দিকে যেতে হয়। এটাই নিয়ম। এবং সেই জন্যই আমরা আরোহী পদ্ধতির ব্যবহারটাকে বেশি প্রাধান্য দিই ব্যাকরণের ক্ষেত্রে। আপনাদের প্রশ্ন আরোহী পদ্ধতির উপর থেকেই বেশি আসবে, আরোহী এবং অবরোহী। এই দুটো পদ্ধতি হচ্ছে ব্যাকরণের অন্যতম দুটো শ্রেষ্ঠ পদ্ধতি। এর মধ্যেও শ্রেষ্ঠ হচ্ছে আরোহী। তাহলে ভাষা শিক্ষার কোন স্তরে ব্যাকরণ পাঠ দেওয়া হবে? প্রাথমিক স্তর থেকে মানে দেওয়া হবে। স্ট্যান্ডার্ড ওয়ান থেকে। প্রথম। এটি হচ্ছে আমরা এটি জানতে পারবো কোথায়? না ব্যাকরণ শিখলে, তাই তো? ব্যাকরণ জানলে, ঠিক কি না বলুন? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, এইবার আমাকে কয়েকটা পয়েন্ট এখানে উল্লেখ করতে হবে। সেই পয়েন্টগুলো একটুখানি দেখুন। তা ক্লাসের কি মানে যেটুকু আমি এখনো পর্যন্ত করিয়েছি, আমি ধীরে ধীরে বলছি, আপনারা বুঝতে সক্ষম হয়েছেন তো? হ্যাঁ স্যার, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মনে করুন একটা জিনিস আমি বলি এবার। ব্যাকরণ হচ্ছে বুদ্ধিগ্রাহ্য বিষয়, ঠিক কি না? বা বুদ্ধির বিষয়। অত গ্রাহ্য ট্রাহ্য লেখার দরকার ছিল না, তাও লিখলাম। আর ব্যাকরণ হচ্ছে বুদ্ধিগ্রাহ্য বিষয়, মানে বুদ্ধির বিষয় এক কথায়। এবার আপনি যতই ব্যাকরণ শুরু করতে যান, যদি শিক্ষার্থীরা বুদ্ধি, সামান্যতম সেই বুদ্ধির উদ্রেক না হয়, তাদের মধ্যে যদি সেই বুদ্ধিটা না জন্মায়, তাহলে কি আপনি ব্যাকরণ তাদেরকে দিতে পারবেন, পাঠ দিতে পারবেন? এক মিনিট দাঁড়ান, আমি ইয়ে দিই, মানে চার্জার দিই, চার্জ শেষ হয়ে গেছে। এক মিনিট। বলুন, পাঠ দিতে পারবেন? বুঝতে পেরেছেন আমার কথাটা? শুনতে পাচ্ছেন না নাকি? স্যার, বুঝতে পেরেছি। এক মিনিট দাঁড়ান। একদম একদম একদম। হ্যাঁ, তাহলে ব্যাকরণ বুদ্ধিগ্রাহ্য বিষয়। 2 নম্বর আমরা বলতে পারি ব্যাকরণ হচ্ছে বিচার বিশ্লেষণ সাপেক্ষ বিষয়। বুদ্ধিগ্রাহ্য বিষয় যখনই হয়ে যাবে, তখনই একটা বিচার বিশ্লেষণের জায়গা তৈরি হবে কিনা? স্যার। হ্যাঁ স্যার। ভালো লাগছে না মনে হচ্ছে, কথা আসছে না ওই পাশ থেকে। এইসব হ্যাঁ স্যার, ঠিক আছে। এসব নিরস বিষয় পড়াতে হয় আমাকে, ব্যাকরণ, তাই না? নিরস বিষয়।
তাহলে ব্যাকরণ হচ্ছে বিচার বিশ্লেষণ সাপেক্ষ বিষয়। এর মানেটা কি? লজিক্যাল থিঙ্কিং করতে হয়, হ্যাঁ কি না? হ্যাঁ একদম। হ্যাঁ স্যার। তাহলে আপনি যখন লজিক্যালি থিঙ্কিং করতে পারবেন না, বা সেই বাচ্চাটাকে, যে বাচ্চাটাকে আপনি ব্যাকরণ পাঠদান করাচ্ছেন বা পাঠ দিচ্ছেন, সে যদি লজিক্যালি থটফুল না হয়, যদি লজিক্যালি সে ভাবতে না সক্ষম হয়, তাহলে কি তার কাছে ব্যাকরণ আনন্দের বিষয় হবে? না, হবে না। এইবার আপনি আমাকে বলুন, একটা সূত্র থেকে আপনি সূত্র মুখস্থ করালেন বাচ্চাটিকে, এবং তারপরে আপনি উদাহরণ দিয়ে ছেড়ে দিয়ে চলে আসলেন, এই পাঠদান পদ্ধতি কি আদৌ মনোবৈজ্ঞানিক? না স্যার। সেই জন্য আপনি যখনই ব্যাকরণ শিক্ষা দেবেন বাচ্চাদেরকে, তখনই আপনি 10টা 15টা উদাহরণ দিন একই জাতীয়, এবং সেই উদাহরণগুলো থেকে আপনি একটা সূত্রে আনানোর চেষ্টা করুন। বাচ্চাদেরকে জিজ্ঞাসা করুন যে তোমরা এখানে বর্ণ বিশ্লেষণ করলে কি দেখতে পাচ্ছ, শেষে অ আছে না আছে, পরের শব্দটার বর্ণ বিশ্লেষণে প্রথমে অ আছে না আছে। তখন তারা কিন্তু উত্তর দিতে সক্ষম হবে, এবং সেটা তাদের কাছে অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে। তারা বলবে এই তো আমি পাচ্ছি। কিন্তু আপনি যখন সূত্র থেকে উদাহরণে নিয়ে যাবেন, তখন তাদের জ্ঞানটা সীমিত থেকে যাবে। তখন তারা কিন্তু ব্যাকরণ পাঠ গ্রহণ করতে আর সক্ষম হবে না। ভবিষ্যতে কিন্তু তারা ওই বিষয়টিকে ভয় পেতে শুরু করবে। ঠিক তেমন ভাবে আমরা যেমন ভাবে অঙ্ক করি, অঙ্ক আমাদের অবশ্যই উদাহরণ থেকে সূত্রের দিকে যাওয়া উচিত, ঠিক কিনা বলুন? আমরা কি করি, আমরা প্রথমে সূত্রটা শিখিয়ে দিই, a+b² সূত্র শিখিয়ে দিয়ে তারপরে আমরা উদাহরণে যাই। এক্ষেত্রে বাচ্চাদের একটা তীব্র সমস্যার সৃষ্টি হয়, যেটা তারা বুঝে উঠতে পারে না যে কিভাবে অঙ্কটাকে সমাধান করবে বা গণিতের সমাধান করবে। দেখুন, ভাষার সীমিত জ্ঞান, ভাষার সীমিত জ্ঞান, অল্প জ্ঞান ব্যাকরণ পাঠের কি উপযোগী হবে নাকি অনুপযোগী হবে? অনুপযোগী হবে এটা। অনুপযোগী হবে স্যার। একদম, মানে ব্যাকরণ পাঠ করতে পারবে না, ঠিক কিনা? কারণ ভাষা সম্পর্কে ধারণা নেই। সবাই বুঝতে পারছেন তো? হ্যাঁ স্যার পাচ্ছি। আচ্ছা, কঠিন লাগলে বলবেন, হ্যাঁ। আরেকটা জিনিস মাথায় রাখবেন, সবসময় আমি যেটা বারবার এতক্ষণ ধরে বলে আসছি, সেটা হচ্ছে উদাহরণ থেকে সূত্রে আসবেন। কোথায় আসবেন? উদাহরণ থেকে সূত্রে। আচ্ছা, এই যে উদাহরণ থেকে সূত্রে আসা, যেটাকে আমরা কি পদ্ধতি বলি আপনারা জানেন, পড়েছেন? আরোহী। আরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতি। আচ্ছা, জানা আরোহী থেকে মানে হবে না। কি? আরোহী মানে উপরে ওঠা, তাই তো? হ্যাঁ স্যার, আরোহণ করা। হ্যাঁ স্যার তাহলে আরোহণ করা। এটাকে ইংরেজিতে বলে ইন্ডাকটিভ মেথড। কি বলে? ইন্ডাকটিভ মেথড। ইন্ডাকটিভ মেথড। হ্যাঁ, এর উপরে দাঁড়িয়ে রয়েছে পুরো ব্যাকরণ। ইংরেজি বলুন, বাংলা বলুন, যাই বলুন, আপনার কিন্তু আরোহী পদ্ধতিতে ব্যবহার করতে হবে। আচ্ছা বলুন তো, একটা প্রশ্ন আমি করি, আপনি যখন ব্যাকরণ পাঠদান করবেন তখন আপনি এই পদ্ধতিটা ইউজ করলেন, আরোহী পদ্ধতি পাঠদান করবেন। এবার যখন ওদের কাছ থেকে ফিডব্যাক নেবেন তখন কোন পদ্ধতি ইউজ করবেন? আরোহী। অবরোহী। অবরোহী অবরোহী স্যার। স্যার, অবরোহী। অবরোহী। অবরোহী, তাই তো? তাহলে কি আমাদের দুটো পদ্ধতি কি জরুরি নয়? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার জরুরি। এটাকে বলা হচ্ছে কি পদ্ধতি? ডিডাকটিভ। ডিডাকটিভ পদ্ধতি। ডিডাকটিভ মেথড। ডিডাকটিভ মেথড। এইবার আমাকে আর একটা কথা বলুন তো, ব্যাকরণ মূর্ত বিষয় না বিমূর্ত বিষয়? স্যার বিমূর্ত। বিমূর্ত বিষয়। একদম, বিমুক্ত বিষয় স্যার। ব্যাকরণ হচ্ছে বিমূর্ত। বিমূর্ত বিষয়। গণিত কি বিষয়? বিমূর্ত। বিমূর্ত স্যার। আচ্ছা, পরিবেশ কি বিষয়? মূর্ত বিষয় স্যার। পরিবেশ মূর্ত মূর্ত স্যার। বিষয়। একদম মূর্ত, কারণ আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি পরিবেশকে, তাই তো? আচ্ছা, বলুন তো একটা প্রশ্ন আমি করি, আপনি যখন ব্যাকরণ পাঠদান করবেন তখন আপনি এই পদ্ধতিটা ইউজ করলেন, আরোহী পদ্ধতি। পাঠদান করবেন। এবার যখন ওদের কাছ থেকে ফিডব্যাক নেবেন তখন কোন পদ্ধতি ইউজ করবেন? অবরোহী স্যার।
হ্যাঁ তাই স্যার। জন্য দেখবেন হ্যাঁ স্যার। পরিবেশ যারা পড়ায়, বিদ্যালয়ে যারা পরিবেশ পড়ায়, তারা খুব বেশি তাদের খাটনি করতে হয় না, তাই না? কারণ তারা উদাহরণগুলো পরিবেশ থেকে নিয়ে নেয়, যেগুলো বাচ্চারা জানে বা দেখেছে বা চিনেছে। কিন্তু আমরা যখন ব্যাকরণ পড়াতে যাব বা গণিত শেখাতে যাব বা ইংরেজির ব্যাকরণ করাতে যাব, গ্রামার, তখন আমাদের কিন্তু একটা বিপদের মধ্যে পড়তে হয়। সেটা হচ্ছে আমাদের বিমূর্ত বিষয়টাকে মূর্ত করে তুলতে হয়, ঠিক কি না? হ্যাঁ স্যার। এই বিমূর্ত বিষয়কে যেহেতু আমাদেরকে মূর্ত করতে হয়, সেই জন্যই তো আমাদের আরোহী পদ্ধতি দরকার। সেই জন্যই তো আমাদের কি পদ্ধতি দরকার? আরোহী। বোঝা গেল কথাটা? কারণ আপনি যেগুলো হ্যাঁ। চেনে, বাচ্চারা যেগুলো চেনে, যেগুলো শুনেছে, সেইগুলোকে আপনি তাদের সামনে উপস্থাপন করুন। আপনি যদি বাচ্চাদের সামনে প্রথমে সূত্র তুলে ধরেন, তাহলে সূত্র তো তাদের কাছে বিমূর্ত, অ্যাবস্ট্রাক্ট। তাহলে ওইটা তো ওদের কাছে একটা ক্ষতির কারণ হয়ে গেল, ওরা তো বুঝতে পারবে না। তাহলে ওদের সামনে উদাহরণ দিন। উদাহরণ মানে মূর্ত, যেগুলো ওরা শুনেছে, যে শব্দগুলো, সেখান থেকে আস্তে আস্তে আপনি সূত্রে যান, মানে বিমূর্ততে যান। তাহলে আশা করি বোঝা গেল জায়গাগুলো। বোঝা যাচ্ছে তো এবার? হুম। হুম। আচ্ছা, তাহলে এই হচ্ছে ব্যাকরণ শিক্ষার স্তরভেদ। আপনি কিভাবে কি পড়াবেন এটা গেল। এইবার আমি যেটা মূল জায়গা সেখানে চলে আসি। মানে মূল জায়গাতে এতক্ষণ ধরে হলো, এ বাদেও একটা জায়গা আছে, সেটা হচ্ছে পদ্ধতি, যেটা আমাদের লাস্ট পয়েন্ট ছিল, মেথডস। তাহলে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম ওটার থেকেই শুরু করি, সেটা হচ্ছে আরোহী পদ্ধতি। আরোহী, আচ্ছা, আরোহী কথার অর্থ তাহলে কি? আরোহণ করা, উপরে ওঠা। আপনাদের কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। তবে আমি যতগুলো পরীক্ষা দেখেছি, এবং আমি নিজেও তো পরীক্ষা দিয়েছি আগেও, তো সেগুলোতে আমি দেখেছি খুব বেশি পেডাগজি থেকে প্রশ্ন আসে না। মানে কম্পোজিশন, বা যেটাকে আমরা কম্প্রিহেনশন বা বোধ পরীক্ষণ বলি, এবং ব্যাকরণ, শব্দভাণ্ডার, এই রিলেটেড প্রশ্নগুলো বেশি আসে। পেডাগজি থেকে হয়তো 6টা 7টা কি 8টা দিতে পারে 30টার মধ্যে, এরকম হয় আর কি। তাহলে আরোহী পদ্ধতিকে শ্রেষ্ঠ পদ্ধতি বলা হয় ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে। শ্রেষ্ঠ পদ্ধতি। তাহলে ব্যাকরণ শিক্ষার শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি? আরোহী। আরোহী। প্রথমে উদাহরণ বিশ্লেষণ করে শেষে সূত্র বা সিদ্ধান্তে উপনীত হতে হয়। তাহলে এটা হচ্ছে এর মূল কথা। প্রথমে কি করা হয়? উদাহরণগুলিকে বিশ্লেষণ করা হয়। উদাহরণগুলিকে বিশ্লেষণ করা হয়। তারপর সূত্র বা সিদ্ধান্তে আসা হয়। সিদ্ধান্ত, সূত্র বা সিদ্ধান্তে আসা হয়। এখানে কারোর বিএড আছে নাকি? ডিএলএড তো আছে সবার, আশা করছি। হ্যাঁ স্যার, বিএড আছে আমার। স্যার স্যার আমরা দিয়েছি। এসএসসি দিয়েছিলেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এসএসসি দিয়েছি। স্যার আপনার ক্লাস করেছি তো 9, 10, 11, 12 রোশনারা স্যার। কালকে রেজাল্ট তো 11, 12 এর। ও আচ্ছা আচ্ছা, 11 12 কেমন হয়েছিল? 50, 51টা। চান্স আছে, হয়ে যাবে। কালকে রেজাল্ট বেরোবে তো? হ্যাঁ স্যার, আমাদের হবে না, ফ্রেশারদের হবে না। আজকে রেজাল্ট বেরোবে, কালকে কি হবে স্যার, ফাইনাল হবে, হ্যাঁ হ্যাঁ, ইন্টারভিউ। কি হ্যাঁ বলছেন? বলছি স্যার, একান্ন ফ্রেশারদের হবে না। দেখ হবে আর হবে। দেবো। শুনুন, আমি একটা কথা বলি। হ্যাঁ স্যার। আমি একটা কথা বলি, 11 12-এ 62 জন টিচার ছিল। মানে আমি বাংলার কথা বলছি, জেনারেল। তো এখন সিট দিয়েছে 140, তাহলে হবে না কেন? স্যার ওই যে 10 নম্বর এক্সট্রা আছে, স্যার ওকে ঢুকতে পারবো 51? ফ্রেশারদের, স্যার জেনারেলদের হবে না, কারণ যারা স্যার ক্যাটাগরিতে আছে তো ইন্টারভিউ সব জেনারেলে ঢুকে যাবে, চাপ আছে। সেটা হতে পারে, এখন দেখা যাক। কালকের জন্য অপেক্ষা কারণ করতেই 10 হবে, কি মার্কস, করা যায়।
কারণ 10 মার্কসটা স্যার আছে না, গেস মার্কটাই তো খেয়ে ফেলছে না। স্যার 10 মার্কস আছে না স্যার, ওই 10 মার্কসে ঢুকতে পারবো না। কিন্তু 9-10 দিয়েছিলেন। হ্যাঁ স্যার 9-10ও দিয়েছি। 9-10 তো ভালো হওয়ার কথা, কোশ্চেন তো সোজা ছিল। হয়েছে 52টা হয়েছে। 9-10 আপনার হয়ে যাবে শিওর, আপনি ডাক পাবেন, কারণ প্রচুর 9-10 ভ্যাকান্সি আছে এবং ক্যাটাগরিতে অনেক ফাঁকা থাকবে। জেনারেল ভরে যাবে, কিন্তু তাই জেনারেল পাবে না সহজে, কিন্তু ক্যাটাগরি পেয়ে যাবে আমার যতদূর মনে হচ্ছে। ক্যাটাগরি দেখা এখন যাক। ওবিসি এই ক্যাটাগরিগুলোর মধ্যে এখন আদার্স কাস্ট ঢুকে গেছে, সবগুলো এখন সব এলোমেলো হয়ে গেছে সব। হ্যাঁ স্যার ওবিসির মধ্যে তো এখন অনেক আধার কার্ড ঢুকে গেছে। আধার কার্ড ওবিসি এই ক্যাটাগরিতে প্রচুর চাপ আছে এখন, আগে তো একটা জেনারেল কাস্ট ছিল, হ্যাঁ আদার্স কাস্ট ঢুকে আগে গেছে। তো কতগুলো ছিল, এবার তো অনেক বেশি ঢুকিয়ে দিয়েছে। স্যার জেনারেল আমাদের প্রচুর তো ঢুকেছে, এসসি এসটি না স্যার, ওবিসি আছে। এসসিদের প্রচুর চাপ আছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক। এসটি তো হবেই না। ঠিক আছে স্যার। সবার চাপ জেনারেলদের, বুঝলেন স্যার, জেনারেলদের কোনোখানেই নেই। যাই হোক, আর কি করা যাবে, যা হবে হবে, এখন দেখা যাক কি হয়। তো দেখুন, আপনি সন্ধি শেখাতে গেছেন ক্লাস 4-এ বা ক্লাস 5-এর বাচ্চাদের, আপনি কিছু উদাহরণ দিলেন, যেমন বিবেক যোগ আনন্দ লিখলেন। এবার আপনি কি করবেন, আপনি বিবেকানন্দ লিখলেন, কিন্তু আপনি বিবেকানন্দ তো মুখস্থ লিখলেন, কিন্তু এই বিবেকানন্দটা আসলো কিভাবে এইটা আপনাকে বোঝাতে হবে। আপনি কি করলেন, বাচ্চাদেরকে আমি কিভাবে করবেন সেটাও বলে দিচ্ছি আপনাদের। এটা এটা লিখি এভাবে, ব যোগ হ্রস্বই, তারপরে ব যোগ এ যোগ ক। এবার আপনি বলবেন ক এর পরে কিছু নেই, মানে কি আছে, একটা অ আছে, যদিও বর্ণ বিশ্লেষণে অটা উচ্চারণ হয় না, তবু আপনি অ লিখবেন, কারণ অ ওখানে আছে। এবার যোগ চিহ্ন দিয়ে আনন্দের আ লিখলেন। এইবার আপনি বললেন এখানে দেখো তো, এই যে অ আর আ এই দুটো বর্ণ পাশাপাশি মিলে গিয়ে এই যে বিবেকানন্দের এই যে বিবেকা, এই যে আটা, এই আ কিন্তু তৈরি হলো, এই আ কিন্তু তৈরি হলো। এইভাবে আপনি ওদেরকে বেশ কিছু উদাহরণ দিয়ে দিয়ে আপনি একটা সূত্রে আনলেন যে অকার বা আকারের পর অকার বা আকার থাকলে আকার হয়। এটা ওদের থেকে বের করে আনার চেষ্টা করতে হবে। এই যে ধারণাটা, এটাকেই বলা হচ্ছে আরোহী পদ্ধতি। তাহলে আরোহী পদ্ধতি কেন গুরুত্বপূর্ণ এটা বোঝা যাচ্ছে। যদি আপনাকে প্রশ্ন দেয় যে আরোহী পদ্ধতি কেন গুরুত্বপূর্ণ, 4টে অপশন দিল, আপনি দেখবেন এই অপশনটা আছে কিনা। দেখবেন যে মূর্ত থেকে বিমূর্তের দিকে যাওয়ার সবচেয়ে বড় পদ্ধতি হচ্ছে আরোহী পদ্ধতি। কি বললাম, মূর্ত থেকে বিমূর্তে যাওয়ার পদ্ধতি। মূর্ত কেন বলছে, ওরা বিবেকানন্দ শব্দটার সাথে পরিচিত তো নিশ্চয়ই, হ্যাঁ কি না? তাহলে এটা হচ্ছে ওদের কাছে মূর্ত। ওরা বিদ্যালয় শব্দটাকে চেনে, ওরা হিমালয় শব্দটাকে চেনে, ওরা হিমাচল শব্দটাকে শুনেছে। তাহলে এই শব্দগুলো যেগুলো শুনেছে বা চেনে, সেগুলো তার কাছে মূর্ত। তারপরে আপনি যে সূত্রটা তৈরি করলেন, ওটা ওদের কাছে বিমূর্ত। তাহলে প্রথমে তো আমি বিমূর্তে যাইনি, আমি প্রথমে মূর্ত থেকেই যাচ্ছি বিমূর্তে। সুতরাং এটা একটা অথেন্টিক এবং সায়েন্টিফিক পদ্ধতি, মনোবৈজ্ঞানিক সম্মত। এটা হচ্ছে আরোহী পদ্ধতি। তাহলে আরোহী পদ্ধতি সম্পর্কে আপনাদের কারুর মনে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারে। আরোহী পদ্ধতি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে বলুন। আরোহী পদ্ধতি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বলুন। আছে? আরোহী পদ্ধতি সম্পর্কে কোনো প্রশ্ন আছে আপনাদের? না স্যার। এবার দেখুন অবরোহী পদ্ধতি। অবরোহী পদ্ধতিকে আমরা একটু আগে বলেছিলাম ডিডাকটিভ মেথড। এটা কেন গুরুত্বপূর্ণ নয় বেশি আরোহী পদ্ধতির থেকে, কেন গুরুত্বপূর্ণ নয়, কারণ এটা সূত্র থেকে উদাহরণে যায়। তাহলে সূত্র থেকে যখন উদাহরণে যাচ্ছে, তার মানে এটা কি কাজ করছে বলতে পারবেন, এটা কিন্তু বিমূর্ত থেকে মূর্তে যাচ্ছে,
বা আমি আরেকটা জিনিসও বলতে পারি এখানে, অজানা থেকে জানায় যাচ্ছে, কিন্তু নিয়মটা কি অজানা থেকে জানায় যাওয়া না জানা থেকে অজানা? জানা জানা থেকে অজানা, নন টু তাহলে আননোন। জানা থেকে অজানায় যাচ্ছে না, এই অজানা থেকে জানায় যাচ্ছে, তাই তো? আরেকটা জিনিস আপনি বলতে পারেন যে সাধারণ থেকে বিশেষের দিকে যাচ্ছে। সাধারণ হচ্ছে কি? সাধারণীকরণ করলাম না, একটা সূত্র তৈরি করলাম না? সূত্র হচ্ছে সাধারণীকরণ করা, মানে একটা জেনারেলাইজেশন করা, যে অনেকগুলো উদাহরণ থেকে একটা সূত্র তৈরি করলাম, তাহলে এগুলো হচ্ছে সাধারণ। এবার সাধারণ থেকে বিশেষের দিকে যাচ্ছি, এটা কিন্তু খুব খারাপ জিনিস, মনে রাখবেন। বিশেষ করে ব্যাকরণ পাঠদানের ক্ষেত্রে সাধারণ থেকে বিশেষে যাওয়া যাবে না। আপনি আরোহী পদ্ধতি ইউজ করুন। দেখুন আরোহী পদ্ধতিতে আমি কি লিখছি, দেখুন আরোহী পদ্ধতি। আপনাদের যদি এই এই লেখাটা যদি একদম পিডিএফ করে দেওয়া যায়, আপনাদের একদম আর কোনো সমস্যাই থাকবে না, তাই না? হ্যাঁ স্যার। উদাহরণ থেকে সূত্র, আরোহী পদ্ধতি। তাহলে আমরা উদাহরণ থেকে সূত্র মানে আমরা উল্টো দিক থেকে কি বলতে পারি? মূর্ত থেকে মূর্ত থেকে বিমূর্ত। আমরা আরো কি বলতে পারি? জানা থেকে অজানা। অজানা। আচ্ছা, আমি যদি প্রথমেই বাচ্চাদেরকে গিয়ে অজানা জিনিস বলতে শুরু করি, তাহলে তারা কি ওখানে ওখানে আগ্রহ পাবে না আগ্রহ হারিয়ে ফেলবে? আগ্রহ হারিয়ে ফেলবে স্যার। তাহলে আপনি একজন দক্ষ শিক্ষিকা বা শিক্ষক হতে গিয়েই ব্যর্থ হয়ে গেলেন, তাই না? হ্যাঁ। তাহলে পরের দিন থেকে আপনার স্টুডেন্টরা আপনাকে আর ডাকবেও না, বলবে ম্যাডাম না আসলে বা স্যার না আসলে ভালোই হয়। বাঁচা যায়। হ্যাঁ, একদম বাঁচা যাবে। যে এইসব উল্টো পাল্টা প্রথমে আগে ভয়ঙ্কর জিনিস দিয়ে শুরু করে, ভালো লাগে না, তাহলে এইটা করা যাবে না। আচ্ছা, আরেকটা জিনিস আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি সাধারণ থেকে যদি বিশেষ হয়, তাহলে আমরা এটাও তো বলতে পারি যে জটিল থেকে সরল। হ্যাঁ স্যার। আর এটাকে আমরা কি বলতে পারি তাহলে? সরল থেকে জটিল। আমি কিন্তু আরোহী এবং অবরোহীর পার্থক্য তৈরি করছি, দেখুন ভালো করে। আচ্ছা, এইবার আমাকে বলুন তো, যে আরোহী পদ্ধতিতে কি হয়, সময় বেশি লাগবে না সময় কম লাগবে? স্যার আর ওই পদ্ধতি সময় সাপেক্ষ, আর বেশি পদ্ধতিতে কম সময় লাগে। সময় সাপেক্ষ কেন বলুন তো? আপনি উদাহরণ দিলেন বেশ কিছু, স্যার উদাহরণ দিয়ে দিয়ে তারপর আমি বোঝাচ্ছি। উদাহরণ দিয়ে 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 আপনি একটা জেনারেলাইজেশনে আসলেন সূত্রে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এটা একটা অনেক সময় সাপেক্ষ বিষয়। কিন্তু এই অবরোহী পদ্ধতি কম সময়ে হয়। বললাম এই সূত্রটা মুখস্থ করে ফেলো তো, এই সূত্রের এই কিছু উদাহরণ দিয়ে দিলাম, হয়ে গেল, তাহলে কম সময় হয়ে গেল, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, আরোহী পদ্ধতি আর কি মানে বৈশিষ্ট্য বলা যেতে পারে? ব্যাকরণ স্যার পাঠকে আকর্ষণ করে এবং হ্যাঁ, ঠিক, আবিষ্কারের উপযোগী করে তোলে। একদম। আর অপরই হচ্ছে নিষ্প্রাণ আনন্দহীন। ব্যাকরণকে আকর্ষণীয় করে তোলে, ঠিক। তাহলে এই নিয়মগুলো মনে রাখলেই হবে, করে তোলে। আর এখানে কি করছে? নিষ্প্রাণ করছে, তাই তো? হ্যাঁ স্যার। আকর্ষণহীন করে তুলছে, মানে আকর্ষণ আসছে না। পদ্ধতি। স্যার ওটা আপনি উল্টো লিখলেন নাকি? কেন? মানে এটা তো, এটাই। এটা যে অবরোহী ছিল না, আর এই যে আরোহী। ও আচ্ছা, আমি এটাকে আরোহী বলেছি। আচ্ছা। ঠিক আছে, আমি আগে অবরোহী লিখেছি, তারপরে আরোহী। তাহলে এই নিয়মগুলো আপনাকে মনে রাখতে হবে। এই জায়গাটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট।
আর এইটা তো আরো বেশি ইম্পর্টেন্ট, এই জায়গাটা, এই পয়েন্টটা তো অনেকে গুলিয়ে ফেলে। এই যে যেটা লিখেছি আমি দাগিয়ে দিলাম, এইটা মাথায় রাখবেন, ঠিক আছে? ওটা স্যার একবার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন না, বুঝতে পারছি না ওটা সাধারণ থেকে বিশেষ। আচ্ছা, সাধারণ মানে হচ্ছে অনেকগুলো উদাহরণ থেকে আপনি একটা সূত্র বানালেন তো। আচ্ছা। যখন অনেকগুলো উদাহরণ দিয়ে থেকে সূত্র বানালেন, সেই সূত্রটা একটা জেনারেল হয়ে গেল। জেনারেল কেন হলো? ওই জেনারেল সাধারণ, ওর মধ্যে অনেক উদাহরণ আছে লুকিয়ে, হ্যাঁ কি না? আরেকবার বলুন স্যার, বুঝতে পারলাম না। আমি আবার বলছি, শুনুন। মনে করুন আপনি আমাকে বেশ কিছু অকার বা আকারের সন্ধি বললেন, যেমন হিমালয়, হিমাচল, বিদ্যালয়, কথামৃত, বিবেকানন্দ, এরকম করে করে অনেকগুলো বললেন। এবার ওখান থেকে আপনি হ্যাঁ একটা সূত্র বানালেন কি, যে অকার বা আকারের পরে অকার বা আকার থাকলে উভয় মিলে আকার হয় এবং আকার পূর্ববর্ণে যুক্ত হয়, তাই তো? হ্যাঁ তাহলে এই যে আপনি সূত্রটা বানালেন, এই সূত্রটা আপনি কি তৈরি করলেন? একটা জেনারেল সূত্র হয়ে গেল, তাই তো? যেটা সবার জন্য খাটে, মানে সমস্ত উদাহরণগুলোর জন্য খাটে, ঠিক কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখনো বুঝতে পারলেন না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এই যখনই আপনি একটা জেনারেল সূত্র তৈরি করলেন, আচ্ছা সূত্র মানে কি? সূত্র মানে কি একটা উদাহরণের জন্য খাটবে, নাকি ওই জাতীয় যত উদাহরণ আছে সবার জন্য ওই একটাই সূত্র? সবার জন্য। তাহলে যখন একটা সূত্র সব উদাহরণে, মানে ম্যাক্সিমাম ওই জাতীয় উদাহরণগুলোতে যখন ওই সূত্রটা কার্যকরী হচ্ছে, তখন আমরা বলতে পারি না যে সূত্রটা হচ্ছে সাধারণ, হ্যাঁ কি না? হুম। হ্যাঁ স্যার। বুঝতে পারলেন না পারলেন না? মানে একটা উদাহরণ থেকে মানে ইয়ে যাওয়া যায় না সংজ্ঞাতে? না, একটা উদাহরণ থেকে আপনি কি করে সংজ্ঞায় যাবেন? তাহলে তো মানে বাচ্চাদের অনেকগুলো বোঝাতে উদাহরণ, পারলেন না। মানে অনেকগুলো উদাহরণ থেকে সংজ্ঞাতে যাওয়া যায়। অনেকগুলো উদাহরণ থেকে আপনি একটা সংজ্ঞা বা সূত্র তৈরি করলেন, তাহলে আমরা হ্যাঁ। বলতে পারি ওই সূত্রের মধ্যে অনেকগুলো উদাহরণ লুকিয়ে আছে। তাহলে ওই সূত্রটা আচ্ছা। কি একটা সাধারণ সূত্র হয়ে গেল না? হ্যাঁ। যেমন আপনি আহ জীবন বিজ্ঞান বা ভৌত বিজ্ঞানের কোনো সূত্র পড়ছেন, সেই সূত্রটা হুম। কি ওই একটাই উদাহরণের উপরে বা কোনো একটা নির্দিষ্ট উদাহরণের উপরে কাজ করবে, নাকি ওই না, জাতীয় সমস্ত উদাহরণের উপরে কাজ করবে? সমস্ত রূপ। বুঝতে পারলেন? সমস্তের উপর কাজ করবে। হ্যাঁ, অবশ্যই তাই তো, হুম। অবশ্যই হুম। তাই তো। মনে করুন আমি এটা গতিজাড্য বা স্থিতিজাড্য আপনারা পড়েছেন না সেই নবম শ্রেণীতে, হুম। যে আমরা হুম। স্থির অবস্থায় থাকার পরে যদি হঠাৎ করে গতিতে চলে আসি, তাহলে আমরা কি করি? সামনের দিকে ঝুঁকে পড়ি না পিছন দিকে ঝুঁকে পড়ি? সামনের দিকে ঝুঁকে পড়বো। তাহলে এই যে আমি একটা সূত্র বানালাম, তাহলে আপনি যেখানে যেখানে এইরকম ঘটনা দেখবেন, সে মানুষের ক্ষেত্রে হোক, প্রাণীদের ক্ষেত্রে হোক, বস্তুর ক্ষেত্রে হোক, একই ঘটনাই ঘটবে নিশ্চয়ই, তাই নাকি? হুম। বুঝতে পারলেন হ্যাঁ স্যার। নাকি পারলেন না? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ক্লিয়ার স্যার। হ্যাঁ, মানে সবসময় মনে রাখবেন, একটা জিনিস মনে রাখুন, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, স্টার মেরে লিখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। সূত্র বা সিদ্ধান্ত ইকুয়াল টু সাধারণ, ইংরেজিতে জেনারালাইজেশন, মানে জেনারালাইজেশন। এইবার আরেকটা লিখি, উদাহরণ, এটা হচ্ছে বিশেষ, অর্থাৎ ইংরেজিতে বলে স্পেসিফিক। এইটা মনে রাখলেই তো হয়ে গেল। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। বিশেষ কিছু উদাহরণ থেকে আপনি সাধারণ একটা সূত্র তৈরি করেন, এইটা মাথায় রাখুন। আর কোনো সমস্যা? ঠিক আছে। বলুন, প্রশ্ন থাকলে করুন আমাকে, কারণ এই চ্যাপ্টার হয়ে গেলে আবার কবে হবে বা এখন হবে তো, এখন তো আর হবে না, কিন্তু আপনারা সেটা কিন্তু আপনাদের কাছে একটা ইয়ে থেকে যাবে, মানে ফল্ট থেকে যাবে, সেই জন্য আপনি বলুন। স্যার
ঠিকই আছে স্যার, সুবিধা অসুবিধা বললে তো এই উদাহরণগুলো তুলে দিলেই হয়ে যাবে। অবরোহী পদ্ধতির অসুবিধা ব্যাকরণ পাঠদানের ক্ষেত্রে এই এই পয়েন্টগুলো বললেই হয়ে যাবে। সূত্র থেকে উদাহরণে যাচ্ছে, বিমূর্ত থেকে মূর্তে যাচ্ছে, অজানা থেকে জানা, সাধারণ থেকে বিশেষ, জটিল থেকে সরল, কম সময়ে হচ্ছে এটা সুবিধা, কিন্তু এই এই এতগুলো হচ্ছে অসুবিধা। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। বোঝা গেল না গেল না? স্যার ক্লিয়ার, হ্যাঁ স্যার, এটা যাচ্ছে। ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আরোহী অবরোহী বোঝা গেছে? পরিষ্কার? হ্যাঁ স্যার, পরিষ্কার। আচ্ছা, তাহলে আমাদের আর দু একটা পদ্ধতি আছে, যেমন আমি এখানে নাম লিখছি নিচে দেখুন। এটা কিন্তু সর্বদা মনে রাখবেন, এটা গুলিয়ে যায়। আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, সাধারণ আর এই বিশেষ, এটা কিন্তু মাথায় রাখবেন। মনে রাখবেন উদাহরণগুলো সবসময় বিশেষ হয় আর সূত্র বা সিদ্ধান্তটা একটা সাধারণ হয়। সে মনে আছে গেস্টাল্টের থিওরি? মনে আছে গেস্টাল্ট, অন্তর্দৃষ্টিবাদ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, মনে আছে। কোহলার, কফকা আর ওয়ার্দিমার, ওয়ার্ডিমার। এরা হচ্ছে কোহলার একটা শিম্পাঞ্জির উপরে করেছিল সুলতান। সে তাকে ওই লাঠিগুলো দেয়া হয়েছিল বা কাঠিগুলো, সে প্রথমে কিছুই করতে পারছিল না। সে তারপরে হঠাৎ করে সে কি করলো, কাঠিগুলোকে জোড়া লাগিয়ে বড় করলো এবং তারপরে তার সে নির্দিষ্ট লক্ষ্য বস্তুটাকে সে অর্জন করলো। তাহলে সে একটা সাধারণীকরণ করলো, লাস্টে দেখবেন লেখা আছে বইতে, জেনারেলাইজেশন করলো যে এইভাবে এই কাঠিগুলোকে জোড়া লাগিয়ে বড় করে সে ওইখান থেকে ওই জিনিসটা অর্জন করলো, সেই কলাটা বা সেই খাদ্যটা সে পেলো। তার মানে তার একটা জ্ঞান অর্জন হলো। সেই যে জ্ঞানটা অর্জন হলো, সে যে বিষয়টা অবগত হলো, সেইটা তার কিন্তু জেনারেলাইজেশন বা সাধারণীকরণ হলো। ঠিক কিনা? দেখবেন ওই জায়গাটা একটু পড়ে দেখবেন আপনারা, ওই সিডিপি যখন পড়বেন তখন ওই জায়গাটা একটু পড়ে দেখবেন, গেস্টাল থিওরি। দেখবেন ওখানে এই জেনারেলাইজেশন শব্দটা কিন্তু খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে, সাধারণীকরণ। হঠাৎ করে কিছু আবিষ্কার করে ফেলা, হঠাৎ করে কিছু পাওয়া, এটাই তো গেস্টাল থিওরির মূল কথা, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আবিষ্কারমূলক শিখন, যেটাকে আমরা হিউরিস্টিক লার্নিং এবিলিটি আমরা বলে থাকি, আবিষ্কারমূলক শিখন। এটা সাধারণত সায়েন্সের ক্ষেত্রে এবং ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এটা কাজে লাগে। যাই হোক, আরো কিছু ব্যাকরণের পদ্ধতি রয়েছে, যেমন আরো আমি 3 নম্বরে লিখতে পারি সূত্র পদ্ধতি, সবচেয়ে বাজে পদ্ধতি, বা সিদ্ধান্ত পদ্ধতি। মুখস্থ করো, সূত্র মুখস্থ করো, উদাহরণ দেখো, বেরিয়ে আসো। অবরোহী পদ্ধতির সাথে খানিকটা একই রকম, কিন্তু আমাদের দেশে যে প্রচলিত পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে সূত্র মুখস্থ করা, অর্থাৎ সূত্রকে ভালোভাবে মুখস্থ করা, তাই একে বলা হয় সূত্র পদ্ধতি। কি বললাম বুঝতে পেরেছেন? তাহলে এর সুবিধা কি হতে পারে? এর সুবিধা আমরা কি বলতে পারি? সুবিধা আমরা কি বলতে পারি? এর সুবিধা কিছু আছে? সূত্র পদ্ধতির সুবিধা আছে? কম কম সময়ের মধ্যে করতে পারি। মধ্যে হ্যাঁ কমপ্লিট হয়ে একটা যাবে। সুবিধা আমরা বলতে পারি, দন্ত সহাস্য বয়সী দয়াকার, সুবিধা কি বলতে পারি? কম সময়ে হয়। আরেকটা আমরা বলতে পারি এটা প্রচলিত পদ্ধতি, ঠিক না? হ্যাঁ। প্রচলিত পদ্ধতি, এটা চলে আসছে। আর দেখবেন পাঠ্যপুস্তকগুলো তো এইভাবেই লেখা থাকে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পুস্তকে এভাবে লেখা থাকে, মানে আগে সূত্র মুখস্থ করো তারপরে উদাহরণ, এভাবে লেখা থাকে। তাহলে এটা সুবিধা, কিন্তু এগুলো এমন কিছু সুবিধা নয়। এবার অসুবিধা অনেক। প্রথমত ব্যাকরণের সূত্র না বুঝেই মুখস্থ করে, অসুবিধা, ঠিক কিনা? হুম হুম। এক মিনিট, কি হলো রে? তাহলে অসুবিধা কি?
অসুবিধা কি? ব্যাকরণের সূত্র না বুঝে মুখস্থ মুখস্থ। আর কি করে? আর কি হয়? সূত্র পদ্ধতিতে একটা সমস্যা আছে যে সূত্র মুখস্থ করতে বলা হয় কিন্তু উদাহরণগুলোকে কিন্তু বোঝানো হয় না। তাহলে আমরা এটাও একটা সমস্যার মধ্যে লিখতে পারি যে উদাহরণ দিয়ে ভালো করে বোঝানো হয় না। বোঝা গেল? আর কি বলতে পারি? মনোবিজ্ঞান সম্মত পদ্ধতি নয়, বলতে পারি তো? হ্যাঁ স্যার বলতে পারি। মনোবিজ্ঞান সম্মত পদ্ধতি নয়, সরি, এমন পদ্ধতি নয়। তাহলে মনোবিজ্ঞান সম্মত পদ্ধতি এটি নয়। তাহলে এই হচ্ছে অসুবিধা। তাহলে সূত্র পদ্ধতি আমরা গ্রহণ করব না, আমরা বর্জন করব। এবার আমরা চলে আসি ভাষা পদ্ধতি। ভাষা পদ্ধতি, ভাষা কি? ভাষা পদ্ধতিটা কি? যখন কোনো একটা বিষয় পড়ছি, ভাষা পড়ছি, মানে কোনো একটা সাহিত্য পড়ছি, পড়তে পড়তে ব্যাকরণের নানা প্রয়োগ দেখা, মানে সাহিত্য পড়তে গিয়ে বা সাহিত্য পড়তে পড়তে আমরা বলতে পারি ওই ভাষার মধ্যে ব্যাকরণের নানা প্রয়োগ দেখানো, ব্যাকরণের নানা প্রয়োগ দেখানো। তার মানে ওই অনেক সময় আমরা টেক্সচুয়াল গ্রামার ট্রামার করি না, মনে পড়ে? একটা গল্প পড়লাম বা একটা কবিতা পড়লাম, তার থেকে কিছু ব্যাকরণকে দেখা, বুঝতে পারছেন কথাটা? ইংরেজিতে আমরা যখন পড়তাম 11-12-এ, তখন আমাদের ব্যাকরণ দিত, মনে আছে? টেক্সচুয়াল গ্রামার বলে লেখা থাকতো। হ্যাঁ স্যার। হ্যাঁ, ওইটা হচ্ছে ওর ভাষা পদ্ধতি। অর্থাৎ একটা নির্দিষ্ট সাহিত্য পড়তে পড়তে ব্যাকরণ সম্পর্কে জানা বা ব্যাকরণের প্রয়োগগুলোকে দেখা। এর সুবিধা কি? এর একটা প্রধান সুবিধা আমরা বলতে পারি এটা ভাষাকে বিশ্লেষণ করতে সাহায্য করে। ভাষাকে বিশ্লেষণ করতে সাহায্য করে, বলতে পারি তো? আর বলতে পারি যে ভাষার ভেতরে প্রবেশের সুযোগ থাকে বা ভাষার গভীরে ঢোকা যায়, বলা যাবে? বলা যাবে। তাহলে এই দুটো সুবিধা আমরা বলতে পারি। এবার অসুবিধার জায়গা থেকে আমরা কি বলতে পারি? এর অসুবিধা কি আছে? সুবিধা তো একটা পেলাম, দুটো পেলাম, ভালো ভালো সুবিধা পেলাম, কিন্তু আমরা এটাকে বলতে পারি যে এটা একটা সময় সাপেক্ষ পদ্ধতি, হ্যাঁ কি না? বলুন। আচ্ছা এবার আমাকে, আচ্ছা কেন সময় সাপেক্ষ পদ্ধতি? কারণ এখানে ভাষাকে বিশ্লেষণ করতে অনেক সময় লাগবে, তাই না? ভাষাকে বিশ্লেষণ করে অনুধাবন করতে অনেক সময় লাগবে। আচ্ছা এবার আমাকে বলুন, যদি ব্যাকরণের সঠিক নিয়ম না জানে তাহলে এই পদ্ধতি কাজে লাগবে? ভেবে বলুন। ব্যাকরণের সঠিক নিয়ম না জানলে এই পদ্ধতি কাজে লাগবে? না স্যার, লাগবে না, কেননা ভাষাকে বিশ্লেষণ করার জন্য ঠিকঠাক ব্যাকরণের পদ্ধতি জানাটা জরুরি। একদম, না জানলে এই পদ্ধতি কাজে লাগবে না। তাহলে এটা অসুবিধা হয়ে গেল। তাহলে সুবিধা গেল, অসুবিধা গেল, আশা করি বোঝা গেল।
এইবার আপনারা আরেকটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে ব্যাকরণ পাঠ্যপুস্তক পদ্ধতি। ব্যাকরণ পাঠ্যপুস্তক, লাস্ট পয়েন্ট এটা, পদ্ধতি। যারা কষ্ট করে আছেন এতক্ষণ পর্যন্ত ক্লাসে, তারা আরেকটু থেকে যান, হয়ে গেছে। ওকে স্যার। স্যার প্রাসঙ্গিক পদ্ধতিটা কি বলেছেন আগে? না, বলিনি, ওটা আমি এমনি মুখে বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা। ওটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, ওটা ওই ভাষা পদ্ধতির মতনই খানিকটা, বুঝতে পেরেছেন? সেই জন্য আমি আলাদা করে আর লিখবো না ওটা, আমি এমনি নোটে দিয়ে দেবো, কিন্তু ওটা লিখবো না। তো দেখুন, ব্যাকরণ পাঠ্যপুস্তক পদ্ধতি সেটা হচ্ছে কি, ব্যাকরণ বই যেটা আছে না, বিভিন্ন বিদ্যালয়ে একটা করে আলাদা ব্যাকরণ বই দেয় তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, যেমন দেয়। ক্লাস 4-এ দিচ্ছে ভাষা পাঠ, ক্লাস ভাষা 5-এ পাঠ। দিচ্ছে ভাষা পাঠ, ক্লাস 6-এ দিচ্ছে ভাষা চর্চা, 7-এ দিচ্ছে ভাষা চর্চা, 8-এ দিচ্ছে ভাষা চর্চা, 9-এ একটা আলাদা বই দিচ্ছে, যে কোনো বই কেনা যাবে বাইরে থেকে, 10-এর জন্য একটা আলাদা বই, 11-12-এর জন্য আবার আলাদা সরকার থেকেই বই দিচ্ছে। তো দেখুন, ব্যাকরণ পাঠ্যপুস্তক পদ্ধতি, তার মানে আমরা বলতে পারি যে ব্যাকরণের যে পাঠ্যপুস্তক রয়েছে, যেটা বিদ্যালয় থেকে নির্দিষ্ট করা হয় বা সরকার নির্দিষ্ট করে দেয়, সেই পাঠ্যপুস্তক পড়ানোর মাধ্যমে সেই বিশেষ বিশেষ অধ্যায়গুলোকে বোঝানোর মাধ্যমে, পাঠের মাধ্যমে কিন্তু তাদেরকে ব্যাকরণ শেখানো যেতে পারে। তো এর ক্ষেত্রে কি সুবিধা অসুবিধা আছে দেখে নিন এই পদ্ধতিতে। কি সুবিধা আছে বলুন তো? যেহেতু এটা একটা বই, আর বই যেহেতু বিদ্যালয়ের একটি নির্দিষ্ট শ্রেণীর জন্য অ্যাসাইন করা হয়েছে, তাহলে আমার শ্রেণীর যে পঠন পাঠন সেটা সুবিধাজনক হয় নাকি, মানে ওই বই দেখে হ্যাঁ পড়ানো স্যার। যায়, হ্যাঁ স্যার, একদমই। শ্রেণীর পঠন পাঠন সুবিধাজনক হয়। এটা একটা, সরি, হয় কি নয় লিখছি, সুবিধাজনক হয়। আচ্ছা, দ্বিতীয় আমরা কি বলতে পারি, যে বিভিন্ন অধ্যায় ধরে ধরে আমরা আলোচনা করতে পারি, হ্যাঁ কি না? বিভিন্ন হ্যাঁ স্যার। অধ্যায় ধরে আমরা আলাদা করে আলোচনা করা যায়, এটা একটা সুবিধা। কিন্তু এর অসুবিধা আছে। অসুবিধা কি? অসুবিধা কি হতে পারে? এই ব্যাকরণ পাঠ্যপুস্তক পদ্ধতির অসুবিধা কি কি হতে পারে বলুন? হয়তো যে ক্লাসে যেটা জানা দরকার পুরো ব্যাকরণের সেই বিষয়টা নিয়ে পুরোটা জানা যায় না। হুম, এখানেও সূত্র থেকে উদাহরণের দিকে যাওয়া হয়েছে, বুঝতে পেরেছেন? ম্যাক্সিমাম জায়গায় সূত্র থেকে উদাহরণ। সুতরাং এই গতানুগতিক একটা পদ্ধতি কিন্তু থেকেই যাচ্ছে, গতানুগতিক পদ্ধতি থেকে যাচ্ছে এখানে। তো এটা একটা সমস্যার কারণ হয়ে যাচ্ছে, সূত্র থেকে উদাহরণ হয়ে যাচ্ছে। এবার অনেক সময় দেখা যায় যে বেশিরভাগ পাঠ্যপুস্তক, ব্যাকরণ পাঠ্যপুস্তক বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখিত নয়, মানে মনোবৈজ্ঞানিক সম্মত পদ্ধতিতে লিখিত নয়। ব্যাকরণ পাঠ্যপুস্তক মনোবৈজ্ঞানিক পদ্ধতিতে লিখিত হচ্ছে না। বুঝতে পেরেছেন? আর আর কি অসুবিধা বলা যেতে পারে? বই যদি থাকে এবং সেই বই ধরেই যদি পড়াতে হয়, তাহলে শিক্ষক মহাশয় অত্যন্ত বেশি বই নির্ভর হয়ে পড়ছে, তাই না? শিক্ষক মহাশয় পাঠ্যপুস্তক নির্ভর হয়ে পড়ে, পাঠ্যপুস্তক নির্ভর হয়ে পড়ছে।
এই হচ্ছে আমাদের প্রবলেম। তাহলে আশা করি বোঝা গেল নাকি? বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ। আর ম্যাডাম বললেন একজন যে প্রাসঙ্গিক পদ্ধতিটা বলেছেন। প্রাসঙ্গিক মানে কি বলুন তো? প্রাসঙ্গিক মানে প্রসঙ্গ, অর্থাৎ যে প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে বা পড়া হচ্ছে বা বলা হচ্ছে বা লেখালেখি হচ্ছে, তার উপরে ভিত্তি করে আমরা যখন ব্যাকরণ শিখি তাকে বলা হয় প্রাসঙ্গিক পদ্ধতি। মানে প্রসঙ্গ ধরে আমরা ব্যাকরণ শিখছি। মনে করুন আমি এখন কোনো বিষয় নিয়ে আলোচনা করছি, তাহলে সেই আলোচনার মাধ্যমে ব্যাকরণ শিক্ষা। কোনো বিষয় লিখছি, সেই লেখার মাধ্যমে ব্যাকরণ শিক্ষা। তাহলে এটাকে বলা হচ্ছে প্রাসঙ্গিক পদ্ধতি, যেটা আমি একটু আগে বলেছিলাম না, টেক্সচুয়াল গ্রামারের মতন। একটু আগে বলেছিলাম না একটা পদ্ধতিতে, ভাষা পদ্ধতিতে, হ্যাঁ স্যার। ওই টেক্সচুয়াল গ্রামার জাতীয় বিষয়টার মধ্যে কিন্তু লুকিয়ে আছে। তাহলে এর একটা সুবিধাও আছে, একটা অসুবিধা আছে। সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে এটা কি কি পদ্ধতি। যদি আমরা টেক্সচুয়াল গ্রামারের মাধ্যমে করি তাহলে কি পদ্ধতি? আমরা ওখানে কি লিখেছিলাম ভাষাতে, দেখুন তো। ভাষাকে বিশ্লেষণ করতে সাহায্য করে বা গভীরভাবে বোঝায়, তাই তো? গভীরে ঢোকা যাচ্ছে, তাই তো? কিন্তু এইখানেও কি আমরা তাহলে সেটা বলতে পারি না যে আমরা যেটা আলোচনা করছি, যেটা কথাবার্তা বলছি, যেটা পড়ছি, যেটা লিখছি, সেই রিলেটেড ব্যাকরণগুলোকে আমরা এখানে চর্চা করলাম? তাহলে আমরা এটা বলতে পারি না যে এই বিষয়টিতেও আমরা বিষয়ের গভীরে প্রবেশ করতে পারি বা ভাষাকে উপযুক্তভাবে বিশ্লেষণ করতে পারি? বলতে পারি কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ পারি স্যার। আর আরেকটা জিনিস আমরা বলতে পারি, এটা কার্যকরী পদ্ধতি। কেন কার্যকরী পদ্ধতি? কারণ এতে করে কিন্তু আমরা যে ব্যাকরণটা শিখেছিলাম সেটাকে কিন্তু আমরা এখানে একটা অ্যাপ্লাই করতে পারছি বা ব্যবহারিক প্রয়োগ ঘটাতে পারছি, ঠিক কাজে কিনা? লাগাতে পারছি। করতে পারছি না? হ্যাঁ স্যার। আমরা আগের থেকে যদি নিয়ম জানি, নিয়মগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই ব্যাকরণগুলোকে ধরতে পারবো। এর যে ব্যাকরণ আছে, আমরা যেটা নিয়ে আলোচনা করছি তার ব্যাকরণ, তার প্রয়োগ কিন্তু করতে পারবো। কিন্তু এর একটা বিশেষ অসুবিধা আছে। সেটা হচ্ছে এটা একটা সময় সাপেক্ষ পদ্ধতি, যেটা আমি ভাষা পদ্ধতিতেও বলেছিলাম। আবার এটা এই ক্ষেত্রে আপনি যদি ব্যাকরণের সঠিক নিয়ম কানুনগুলো না জানেন এই পদ্ধতিতে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু আপনার এই পদ্ধতি কিন্তু কার্যকরী হবে না। হবে কি? না। আরেকটা সমস্যা আছে। এই যে আমি বললাম যে মনে করুন রচনা লিখতে দিয়েছি, রচনা লেখা, আলাপ আলোচনা মানে আলোচনা ইত্যাদি, বা সাহিত্য সম্পর্কে বক্তৃতা দেওয়া, এই যে জাতীয় সাহিত্য সম্পর্কে আলোচনা বা বক্তৃতা, এই যে এই যে কার্যাবলীগুলি, এই কার্যাবলীতে কি আপনি সমস্ত ছাত্রকে বা সব ছাত্রকে কি একসাথে পাবেন? না স্যার। না স্যার। না স্যার। একসাথে না পাওয়া স্যার। যাবে না। তাহলে যখন আপনি কোনো সব ছাত্রকে একসাথে পাওয়া যাচ্ছে না, তাহলে কি সমস্ত ছাত্রের ব্যাকরণগত দিক থেকে উন্নতি ঘটানো সম্ভব হবে এই পদ্ধতির মাধ্যমে? না। না হবে না। এইটা একটা এই পদ্ধতির বিশাল বড় অসুবিধা, এটা একটু মাথায় রাখবেন। তাহলে এই হচ্ছে আমাদের আজকের পেডাগজির সম্পূর্ণ ব্যাকরণ ভিত্তিক যে পাঠটা আমাদের দরকার ছিল, ব্যাকরণের প্রয়োজনীয়তা বা ভূমিকা আমরা কমপ্লিট করে ফেলেছি, একটা চ্যাপ্টার কমপ্লিট করলাম। এবার আপনারা আমাকে বলুন যে এর মধ্যে থেকে কোনো সমস্যা আছে কি না। আছে? না স্যার, খুব সুন্দর ক্লিয়ার। স্যার বলছি, আগের দিন আপনি যে ভাষাগুলো পড়ালেন না, ওই যে কামরূপী, বরেন্দ্রী, যে জেলাগুলোর নাম লিখে দিয়েছিলেন, তারপর তার আগের দিন ধনাত্মক অলংকার, তারপর হচ্ছে ওই অনুকার, যেগুলো